1975 সালে ইন্দিরা গান্ধী যে হেরে গেছিলেন, এমার্জেন্সি ঘোষণা করে 77-এ হারলেন, তার সবচেয়ে বড় কারণ ছিল ইন্দিরারও একটা অভিষেক ছিল। এবার 4 তারিখ ডিজে বাজবে। তার নাম ছিল সঞ্জয় গান্ধী। আজকে আমার গেস্ট যিনি, তিনি বরাবরই বিতর্কিত, তিনি বরাবরই ঠোঁটকাটা। 1998 সালে যখন তৃণমূল দলটা ফর্ম করেছিল, তখন কি আপনার মনে হয়েছিল যে 34 বছরের সিপিআইএম সরকারকে এই দলটা ফেলে দেবে? এই দলটা তো সিপিএমকে ফেলেনি। মমতা কোনোদিন ক্ষমতায় আসতো না। ইভেন তখন আমার সঙ্গে মমতার যে সম্পর্ক ছিল সেটাকে বলবো জয়েন্ট ভেঞ্চার। আমি ওই আমার জেল থেকে ফিরে আসার পর থেকে অনেকে বলে যে বিজেপিকে ঘাড়ে করে তো বাংলায় মমতাই এনেছে। প্রণবদা আমাকে কলকাতা টিভির একটা সাক্ষাৎকারে, সেটাও খুব ভাইরাল, বলছে আমি ওকে জীবনে ক্ষমা করতে পারবো না। আমার কাছে একটা টেপ রেকর্ডার ছিল সোনির, সেইটা চালিয়ে দিয়ে জ্যোতিবাবুও ভুলে গেছেন সামনে রেকর্ডার আছে, আমিও ভুলে গেছি। ওনার হাতেও গ্লাস, আমার হাতেও গ্লাস। অভিষেক ব্যানার্জি কোনো নেতাই নয়, ওটা হচ্ছে নেতা, জানো, কাপ ভাব মোছে। কিন্তু আপনি তো মমতা বন্দ্যোপাধ্যায়কে অগ্নিকন্যা বলেছেন। এবার আর তোমার সঙ্গে আমায় বন্ধ করে দিতে হবে। হ্যাঁ, আলোচনা আমি আর চালাবো না। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সুমন চট্টোপাধ্যায়। তবে তার কাছে একটা প্রশ্ন নিয়ে যাব। আপনাকে এই মুহূর্তে ঠিক কি পরিচয় দেব? বাংলা স্ফিয়ারের সুমন চট্টোপাধ্যায় নাকি আনন্দবাজারের প্রাক্তন এক্সিকিউটিভ এডিটর? আরো অনেক প্রাক্তন আছে। মানে আমি এবিপি আনন্দর ফাউন্ডার এডিটর, তখন স্টার আনন্দ ছিল। হ্যাঁ, কলকাতা টিভির জন্মদাতা, নিজের একটা কাগজ ছিল সেই একদিনের জন্মদাতা। এই সময় বলে একটা কাগজ টাইমস অফ ইন্ডিয়া গ্রুপ করেছিল, তার প্রতিষ্ঠাতা সম্পাদক। আমাকে আর যাই পরিচয় দাও, ইউটিউবার বলবে না, 1 নম্বর। বেশ, তাতে আমার প্রবল আপত্তি, সেটা আমি ফেসবুকে লিখেওছি। আচ্ছা, কেন আপত্তি? ফান্ডামেন্টালি দেখো, আমি সাংবাদিকতাটা কখনো ছাড়িনি, এবং ডাক্তার, তারপরে রাজনীতিবিদ কিংবা উকিল, এদের মতো সাংবাদিকেরও কোনো অবসরপ্রাপ্ত জীবন হওয়া উচিত নয় বলে আমি মনে করি। যারা অবসর নিয়ে ফেলেন তাদের সংখ্যা অনেক অনেক বেশি। আমার বয়সে অ্যাক্টিভ থাকা সাংবাদিক খুব কমই আছেন, মানে বাংলায় অন্তত। কিন্তু এখনো যে নেই তা নয়, আছেন। হ্যাঁ, বুড়ো শিবদা এখনো কাজ করেন বা পড়ান। তাছাড়া আরো অনেকেই আছেন, জয়ন্তবাবু এখনো কাজ করছেন। জয়ন্ত আছে। সুতরাং কেউ কেউ আছে, মানে খুবই কম। তো আমার মনে হয় যে আমি যদি এই কাজটা না করি তাহলে আমার আর বেঁচে থাকার কোনো অর্থই নেই। কেননা এর বাইরে তো আর কিছু শিখিনি, সাংবাদিকতা ছাড়া আর কিচ্ছু শিখিনি। এবং সাংবাদিকতা শিখতে গিয়ে এবং অনুশীলন করতে গিয়ে এমন কিছু সদভ্যাস এবং বদভ্যাস দুটোই রপ্ত করেছি যে সেগুলো ছাড়তে পারি না। সদভ্যাস কি কি, বদভ্যাস কি কি? না, বদভ্যাসগুলো এখন সব ত্যাগ করে ফেলেছি, আচ্ছা, বয়সের কারণে, অসুখের কারণে। সেগুলো বলাটা পাবলিক প্ল্যাটফর্মে কতটা ঠিক হবে জানি না। যারা আমাকে বহুদিন ধরে জানে তারা সবাই বলে দেবে এক বাক্যে। আচ্ছা। আর সদভ্যাস বলতে লেখাপড়া। আমি আগে তো খুব দেরি ফেরি করে উঠতাম, যখন খুবই নেশাগ্রস্ত হয়ে বাড়ি ফিরতাম তখন তো সকালে ওঠা সম্ভব ছিল না। সেটাও পাট চুকে গেছে অনেকদিন। সকালে আমি ঘুম থেকে উঠে এই দুপুর 12টা, 12:30 অব্দি, অ্যান্ড আই ওয়েক আপ প্রিটি আর্লি। আমি পড়াশোনা করি। আচ্ছা, কেমন? ঘুম থেকে উঠে একদম, মানে প্রথমে কাগজ দিয়ে শুরু হয়? কাগজ দেখি না। আপনি কাগজ পড়েন না? না, আমি ওই আমার জেল থেকে ফিরে আসার পর থেকে
আচ্ছা। আই স্টপ খবরের কাগজ। হ্যাঁ, খবরের কাগজে কিছু থাকে না, আমি মনে করি না। পয়সা দিয়ে, আগে তো আমার বিনে পয়সায় বাড়িতে সব কাগজ আসতো, ফলে কাগজ পড়াটা যে একটা বোঝা সেটা আমি কখনো বুঝিনি। পরে এখন যখন বুঝতে পারি তখন আমি আর পড়ি না, কেননা আমার কাছে খবরের কাগজ কি গতকাল ঘটে যাওয়া ঘটনার পুনরাবৃত্তি। আনন্দবাজার হলে একটু ভাষাটা ভালো, বর্তমান হলে সেলুনের মতো, আর বাকিদের নামে আমি কিছু বলছি না, বিকজ তারা আছে বটে, কেন আছে কিভাবে আছে এগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আর আজকের পৃথিবীতে খবরের কাগজ, আমি যখন এই সময় করতে গেছিলাম তখনই বলেছিলাম যে ইট ইজ এ সানসেট ইন্ডাস্ট্রি। কেমন এখন না সূর্যাস্ত হয়ে গেছে, সূর্যাস্ত শেষেরও কিছু রেস থাকে আকাশে, সেটা খুব রোম্যান্টিক একটা ব্যাপার। সেই রোম্যান্টিক আর নেই, রোম্যান্টিকতা বর্জিত যে রেস, সেই রেসটুকু আছে। এই নিউজ চ্যানেলের মানে আয়ু আর বড় জোর 5 বছর। এখন তো ডিজিটাল মিডিয়া হয়ে গেছে। ওই তো বলছি, নিউজ চ্যানেল এখন অন ইটস ওন দাঁড়াতেই পারে না, তার কারণ ওদের যদি ডিজিটাল উইং না থাকতো, এবং প্রত্যেকটা চ্যানেলেরই ডিজিটাল রেভিনিউ টুডে ইজ মাচ মোর দ্যান অ্যাডভার্টাইজমেন্ট রেভিনিউ। সুতরাং দ্য হোল ওয়ার্ল্ড হ্যাজ গান ডিজিটাল। এখন স্রোতের বিরুদ্ধে তো কোনো থাকা যায় না। এই চিন্তা ভাবনা থেকে কি বাংলা স্ফিয়ার তৈরি করা? না, আমি বলছি আমাকে যদি কেউ লিখতে দিত তাহলে আমি হয়তো এইসব বাংলা স্ফিয়ার টিয়ার করতামই না। মুশকিল হলো আমি যেখানেই লিখতে যাই সেখানে সাদরে প্রথমে বলে, তারপরে একটা বা দুটো লেখা ছাপার পরেই মালিক অথবা সম্পাদক বলে যে সুমনদা কিছু মনে করবেন না, আর আপনার লেখা ক্যারি করতে পারবো না। এটা কেন বলে? আই টেক এ স্ট্যান্ড, অ্যান্ড আমি গত 5-6 বছর ধরে আই হ্যাভ বিন এ ট্রেনচেন্ট ক্রিটিক অফ মমতা ব্যানার্জি অ্যান্ড হার অ্যাডমিনিস্ট্রেশন সেটা আমরা অ্যান্ড মোড অফ পলিটিক্স। আমরা তো সভ্য বাংলায় দেখে অভ্যস্ত ছিলাম, আমাদের সঙ্গে সিপিএম এর মানে খুব একটা যে সুসম্পর্ক ছিল তা না, অহিনকুলের সম্পর্কও ছিল না। কিন্তু আমরা যে কোনো সময়, আমি তো বিশেষ করে সিপিএম এর যে কোনো লোকের সঙ্গে আমি কথা বলতে পারতাম, তার বাড়িতেও চলে যেতাম, অনিলদার বাড়িতেই যেতাম। আচ্ছা। এবং তখন সিপিআইএম পার্টিটাও এরকম ছিল না, আমাদেরকে বলতো শ্রেণী শত্রু ফত্রু এসব, আগে তার আগে বলতো সিআইএর এজেন্ট। তা ওরাও তো আস্তে আস্তে টোন ডাউন করেছিল, আর শেষে তো আনন্দবাজার বুদ্ধবাবু একদম মানে দ্বিবেণী সঙ্গমের মতো মিশে গেছিল। তা হোয়াট আই ফাউন্ড ইন দিস আর্লিয়ার রেজিম, যে এরা আমার রাজ্যটাকে, মানে আগেও রাজ্য যে খুব একটা গড়গড়িয়ে এই কি বলে বন্দে ভারতের মতো যাচ্ছিল তা নয়, কিন্তু এরা উল্টো দিকে করে দিয়ে গাড়ির ইঞ্জিনটাকে, মানে ফাউন্ডেশনাল একটা রাজ্য কিসের উপর বেঁচে থাকে, তার শিক্ষা, তার স্বাস্থ্য, তার পরিকাঠামো, কর্মসংস্থান, একদমই তাই। These are the major issues. Right. But the Bengali media don't talk about it. তুমি কোনোদিন শুনবে না আজ পর্যন্ত এই শুভেন্দু আসার পর থেকে সব রুশ পমেটম মেখে যে বসে, যে একটা এমন একটা ইস্যু নিয়ে কথা বলছে যে ইস্যুটা প্রাসঙ্গিক। আমি গতকাল বলেছি, আমি ইতিমধ্যেই বলা শুরু করে দিয়েছি। আপনি বলেছেন যে এখন যে না, আমি কথাগুলো বলেছি হচ্ছে যে সেগুলো মমতা ব্যানার্জি আর অভিষেক বন্দ্যোপাধ্যায় লাইমলাইটে থাকছে। আমি বলেছি ক্ষমতায় বিজেপি, শিরোনামে টিএমসি। একদম। কেমন এই লাইনে কোনো টিভি চ্যানেল বা খবরের কাগজ মরে গেলে করবে না, তার কারণ এরা হচ্ছে, এদেরকে একদা বলা হতো চটি চাটা, এখন কি বলা হবে আমি তো জানি না। চটি চাটা শব্দটা আমার কখনো পছন্দ হয়নি, এটাও একটা অত্যন্ত কুৎসিত শব্দ।
এখন এদেরকে কি বলবো, কাউকে বলতে হবে আনন্দ বাবা, কাউকে বলতে হবে গিরিধারী মহারাজ, এই টাইপের কিছু বলতে হবে, কিন্তু সময় আসেনি এখনো। আমার কথা হচ্ছে, আমার গুরু যাদের কাছে আমি সাংবাদিকতা শিখেছি তারা প্রাতঃস্মরণীয় সব ব্যক্তি, তাদের কথা আমি বহুবার বহু জায়গায় বলেছি। আমার কাছে সাংবাদিক হিসেবে ভ্যালুটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? যখন এই পেশাতে এসেছিলাম, আমি ছাত্র খুব ভালো ছিলাম, আপনি প্রেসিডেন্সির ছাত্র ছিলেন। প্রেসিডেন্সি, তারপরে কলকাতা বিশ্ববিদ্যালয় ইতিহাসে মডার্ন হিস্ট্রিতে সেই সময় আমি 70% মার্কস পাই। আচ্ছা, ঠিক আছে, আমি যে জীবনে যা খুশি তাই করতে পারতাম। আইএস ফাইএস বসবো না, এটা ছোটবেলায় ঠিক করে নিয়েছিলাম, কেননা আমি দেখলাম যে এই পঞ্চায়েত সমিতির প্রধানকেও একজন কি বলে ডিএম, তিনি ঢুকলে উঠে দাঁড়াতে হয়, স্যার বলতে হয়। আমি বললাম এই 420টাকে স্যার বলবো? হ্যাঁ, তো ওটা আমি ছেলেবেলা থেকেই আমার বাদ। আর ছেলেবেলা থেকেই আমি একটু লেখালেখিতে আমার ছিল, আর ফাইনালি গৌরকিশোর ঘোষের পাল্লায় পড়লাম, তার গোয়ালে ঢুকে গেলাম বাবার ইচ্ছের বিরুদ্ধে। কিন্তু আই হ্যাভ নো রিগ্রেটস ফর ডুইং দিস। কিন্তু যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, আমরা যখন এসেছিলাম পেশাটাতে, তখন আমাদের মনে হতো যে কাগজে লিখে সমাজ বদলানো যায়। এখানকার লোকেরা ভাবতো যে সকাল থেকে রাত্রির অবধি ভোট করে জনগণতান্ত্রিক বিপ্লব আনা যায়, ঠিক আছে? তো এরাও এক ধরনের কন্ট্রাডিকশনের মধ্যে থাকতো, আমরাও এক ধরনের কন্ট্রাডিকশনে থাকতাম। সিপিআইএম এন্টায়ার এডুকেশন কন্ট্রোল করতো, বাট ভেরি সুইটলি। কেমন একদম এমন একটা স্মোক স্ক্রিন ছিল যে তুমি তাদের চোর বলতে পারবে না, তুমি বলতে পারো এই অমুক কি বলে যে হোল টাইমার, তাকে আর কত টাকা দেওয়া হয়? তখনকার দিনে তো 500-700 টাকার বেশি দিত না। অতএব ওর বউকে একটা চাকরি করে দাও, তাহলে আর এসে বারবার আমাদের এইখানে বলবে না যে এত কম টাকায় কি করে বাঁচা যায়। সেটাও দুর্নীতি, কিন্তু দ্যাট ওয়াজ এ ডিফারেন্ট কাইন্ড অফ দুর্নীতি। এটা মানে আলু পটলের মতো চাকরি বিকোচ্ছে, সেই দুর্নীতি না, ওটা খুব বড় কথা না। ও তো বলেইছে পার্থ, তোমরা পার্থর পিছনে কেন লাগো আমি জানি না, ও তো বলেইছে আমার সবার অন্যদের তৃণমূল কংগ্রেসের 2-3টে করে বান্ধবী আছে, আমার একটা আছে বুড়ো বয়সে, বউ মরে গেছে, তোমরা এত চোখ টাটাচ্ছে কেন? তার বাড়ির থেকে এত টাকা, 50 কোটি টাকা? বোকা বলে। ও যদি হতো, ধরো গ্রেট ভাইপো হতো, তাহলে হয় টাকাটা ইনভেস্টেড হয়ে যেত, নয় বিদেশে চলে যেত। মানে এসেনশিয়ালি কি হয়েছে, ওই যে টাকাটা তুমি দেখছো, ওটা আসলে এক বদ হজমের ফল। হ্যাঁ, টাকা, প্রথম কথা টাকা নিতে দম লাগে, কেননা প্রথমে তোমাকে একটা যে যুদ্ধের মোকাবিলা করতে হয় সেটা হচ্ছে নিজের শিক্ষা, নিজের পারিবারিক প্রেক্ষাপট, কারণ এগুলো তো গোপন থাকে না। আমার বাড়িতে যদি আজকে লাখ লাখ টাকা আসতে শুরু করে, আমার বউ হয় বাড়ি ছেড়ে চলে যাবে, নয় আমাকে বাড়ি ছাড়া করে দেবে, আর বাবা বেঁচে থাকলে তো জুতো পেটা করবে। তো মানুষের প্রথম চোর হওয়ার জন্য, অসৎ হওয়ার জন্য, এরম গ্রসলি প্রথম লড়াইটা নিজের সঙ্গে নিজেকে লড়তে হয়। তো আমরা পার্থর কথায় আসছিলাম, তো ঠিক পার্থটার্থরা তো সারা জীবন অপোজিশন পলিটিক্স করেছে। অপোজিশন পলিটিক্স করলে তো তেমন কিছু কেউ যায় না। প্রথম কথা, বামেদের বিরুদ্ধে অপোজিশন করা আর মানে মোটামুটি তীর্থের কাকের মতো বসে থাকা, এই দুটো একই ব্যাপার ছিল। কারণ তোমাকে একটা গল্প বলছি, এই মদন মিত্তির জ্যোতিবাবু তখন একেবারে মধ্য গগনে। আমি তখন সবে দিল্লি থেকে ফিরে আনন্দবাজারের দায়িত্ব নিয়ে এসেছি। কত সাল সেটা? এই আমি ফিরেছি 93, কিন্তু 94 হতে পারে, 95 হতে পারে, আমার অত মনে নেই। এইটুকু মনে আছে যে জ্যোতিবাবু
প্রত্যেক বছর একবার হেলথ চেক আপ করতে হুম। ওই আমাদের পিজিতে ভর্তি হতেন। আচ্ছা। ডক্টর মাইতি ছিলেন ওনার প্রিন্সিপাল চিকিৎসক, আবার একটা মেডিকেল বোর্ড বসতো। তখনও তো এত বেসরকারি চিকিৎসার আস্ফালন ছিল না শহরে। তো যাই হোক, আর মদন যেহেতু ওই পাড়ায় থাকতো, এখনো থাকে, ফলে ওখানকার যে রোগী কল্যাণ সমিতি সেটা কিন্তু সিপিএম মদনের হাত থেকে ছিনিয়ে নেয়নি। আচ্ছা। সিপিএম খুব একটা, সিপিএম কি করে দিয়ে থুয়ে রাখতে হয় সে খুব ভালো জানতো, ঠিক আছে, সবাইকে শান্ত রাখা। না, আর এরা যেমন সব আমাকে দিতে হবে, পঞ্চায়েতের পোস্ট থেকে বা মুখ্যমন্ত্রী সবকিছুই তৃণমূল দ্বারা নিয়ন্ত্রিত হবে। তো যাই হোক, সেটা বড় কথা না। একদিন মদন খুবই একটা মানে কালো মুখ করে ও আনন্দবাজারে এসেছে। আচ্ছা। মদনের সঙ্গে আমার ছাত্রাবস্থা থেকে আলাপ। ভেরি কালারফুল ছেলে ছিল, কালারফুল, একদম কালারফুল, এবং ওকে এই বুড়ো বয়সে দেখে ভাঁড় মনে হয়, কিন্তু হি ওয়াজ নট এ ভাঁড় ওয়েন হি স্টার্টেড হিজ পলিটিক্স। প্রথম কথা, ও হচ্ছে প্রিয়রঞ্জন দাসবংশীর স্কুলের ছেলে, ঠিক আছে। ওর দাদা সারা জীবন প্রিয়দার ওই ইলেকশন এজেন্ট বলে, ইলেকশন এজেন্ট ছিল ওর দাদা। ও একটা খুব ইম্পর্টেন্ট সরকারি বীমা সংস্থায় চাকরি করত। সেই চাকরিটা ছেড়ে দিয়েছিল রাজনীতি করবে বলে। বাংলা ইংরেজি দুটো ভাষাতেই ও দক্ষ, আচ্ছা, এবং যৌবানুদু ইকুয়ালি ফ্লুয়েন্ট ছিল। আর যেহেতু স্কুলিংটা ভালো এবং বাম জমানায় রাজনীতি করা, ফলে ওকে খুব একটা তৎকালীন অপোজিশনের লিডারদের খুব একটা ভ্যালুলেস বা একটা চোর ডাকাত হিসেবে আমি দেখিনি, আমি তো যৌবন থেকে চিনি। আর ও আমার কলেজে আসতো, কফি হাউসে আসতো আড্ডা মারতে, ফলে আর সম্পর্ক ছিল। কিরকম আড্ডা হতো মদন মিত্রর সঙ্গে? মদন মিত্র সঙ্গে আড্ডাটা হচ্ছে, আমি একটা উদাহরণ দিচ্ছি। মদন এমনিতে খুব ফুর্তিবাজ ছেলে, সেটা আমরা জানি। হ্যাঁ, এলে হাতে একদম সবচেয়ে দামি সিগারেটের প্যাকেট, আচ্ছা, কেউ না কেউ দিয়েছে ওকে ভেট, আচ্ছা, হ্যাঁ, সেটা নিয়ে আসবে। তার বলে গুরু আর পারা যাচ্ছে না, এরকম ফিল্মি ডায়লগ দেবে। কিন্তু সেদিনকে ও একদম আষাঢ়ের মেঘের মতো মুখ করে বসে আছে। তা আমি বললাম, মদন হয়েছে এটা কি? বলো, খুব খারাপ দিন জানো। আমি বাড়িতে কিছু হয়েছে? বলছি না না, বাড়িতে যেমন সবাই ছিল সব ঠিক আছে। তাহলে তাহলে তোমাকে এত বিভাগী লাগছে কেন? বউয়ের কাছে মুখ জামটা খেয়েছো নাকি তোমার ইদানিং বান্ধবীর বাজার খুব খারাপ যাচ্ছে? বলছে কোনোটাই নয়। তাহলে? বলছে তাহলে জ্যোতি বসু। তাহলে জ্যোতি বসু মানে? বলছে ডক্টর মাইতির সঙ্গে কথা বলে এলাম জানো। আমি জিজ্ঞেস করলাম, ডাক্তারবাবু কিছু পেলেন? তখন ডক্টর মাইতি ওকে জিজ্ঞেস করেছে, কি পাবো? মানে জ্যোতিবাবুর দেহে কিছু পেলেন? তারপরে প্রত্যেকটা অঙ্গ ধরে ধরে, লিভারে কিছু নেই? তাহলে এত মাল খান? হ্যাঁ। কিডনি ফাংশনিং? বলছে হ্যাঁ। হার্টটা তো বলুন কিছু একটা হয়েছে? তখন বলছে না, হার্টেও কিছু হয়নি। তখন বলছে দেখো, অলরেডি আর সেই কবে ৭৭-এ ঢুকেছে, এখনই ১৫ বছর হয়ে গেল। তার মানে এই জীবনটা আমাদের কি এইভাবেই কেটে যাবে? তো সুতরাং আরো খুব ড্রামাটাইজ করতে বলতে পারতো। আমি হাসতে 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 চেয়ার থেকে প্রায় মাটিতে পড়ে যাই। লোকে ভাবছে যে কি হচ্ছে সুমনদার ঘরে, হ্যাঁ, উন্মাদের মতো হাসছে। তো দ্যাট ওয়াজ মদন, মানে কুইন্টেসেনশিয়াল মদন মিত্তির। এটা আর কেউ করতে পারবে না, মানে করলেও
এটাকে যে ড্রামাটাইজ করা যায়, যে জ্যোতিবাবুর দেহের অঙ্গ প্রত্যঙ্গ, হ্যাঁ, সে সবকিছুই সচল আছে দেখে একজন কংগ্রেস যুবনেতার জীবনে কি ভয়াবহ দুর্দশা সেটা মানে চিত্রায়িত করা, এবং সব মানে একদম হাত পা নেড়ে নেড়ে, এটা মদন ছাড়া কেউ পারবে না। কেউ পারবে না। জ্যোতিবাবুর সঙ্গে যখন প্রসঙ্গ এলো জ্যোতিবাবুর, তখন একটা জিনিস জিজ্ঞাসা করব যে তার সঙ্গে আপনার সম্পর্ক কেমন ছিল? খুবই ভালো। আচ্ছা। আমার সঙ্গে সবার সম্পর্ক খুব ভালো তার ছিল। সঙ্গে তো আপনি বিদেশেও গিয়েছিলেন, একাধিকবার। তাকে কখনো শার্ট প্যান্ট পরতে দেখেছেন? হ্যাঁ, শার্ট প্যান্ট পরতেন না, উনি পরতেন গলা বন্ধ। আচ্ছা। যখন বিদেশে যেতেন, হুম। সেখানে কোনো ইনফর্মাল ওকেশন হলে উনি পড়তেই হতো, মানে মুখ্যমন্ত্রী হিসেবে। ওটাই তো আমাদের জগর কোট, এই গলা বন্ধ অব্দি পড়ে না, এইভাবে কোনো টাই ফাই লাগাতে হয় না, উনি সেটা পড়তেন। এবং একটা দুটোই ছিল বোধহয়, সেটাই ঘুরিয়ে ফিরিয়ে প্রতি ট্যুরেই পড়তেন। আমরা রমলা চক্রবর্তীর ইন্টারভিউ করছিলাম, উনি বলছিলেন যে জ্যোতি বসু চুনো মাছের ঝোল খেতে খুব ভালোবাসেন। তো আপনার সঙ্গে তো উনি অনেক দিন কাটিয়েছেন, আপনার চোখে দেখা উনি কি খেতে ভালোবাসতেন? আমার সামনে যে উনি খুব খেয়েছেন তা আমি দেখিনি। আচ্ছা। একটা কথা বলি, জ্যোতিবাবু খেতে যে খুব ভালোবাসতেন, এইটা একটা তৎকালীন সময়ে সবাই জানতো। যেমন আমি বলছি, আমেরিকা যাওয়ার পথে প্লেনে আমি একবার ওই 5-10 মিনিট ওনার সঙ্গে গপ্প করবো বলে ওর পাশে বসেছি। আমাকে বলছেন, জানো তোমাদের মালিকটা খুব বজ্জাত। আপনি তখন কোথায়? আমি তখন আকাশে, প্লেনে। আপনি কোথায় চাকরি করছেন তখন? আনন্দবাজার। ও আচ্ছা। হ্যাঁ। মালিকটা খুব বজ্জাত, কিন্তু ওর স্ত্রী যা রান্না করে না। তো আমি বললাম যে তাহলে আপনি কি অভিক সরকার শ্রেণী শত্রু, আর রাখি সরকারকে তাহলে ক্যারেক্টারাইজ কিভাবে করবেন? বলেন ভালো রাঁধুনি। কেমন? সুতরাং প্রথম কথা, জ্যোতিবাবুর একটা এমন জীবন ছিল, যখন তিনি মুখ্যমন্ত্রী থাকতেন তখন উনি সকালবেলা বাড়ি থেকে কি খেয়ে বেরোতেন আমি জানি না, আর দুপুরবেলা হুটার ফুটার বাজিয়ে আবার বাড়ি ফিরে যেতেন। আমার ধারণা ডাল ভাতি খেতেন। সন্ধেবেলা উনি কোনোদিন বাড়িতে কিছু খাননি। এভরি ইভিনিং ওনার কোথাও না কোথাও একটা কেউ না কেউ ডেকেছে ওনাকে পানাহার করতে। আর ওনার মধ্যে তো কোনো ভনিতা ছিল না, উনি আমাদের দেখে হুইস্কির গ্লাস লোকাতেন না, বরঞ্চ জিজ্ঞেস করতেন যে তোমার হাতে গ্লাস নেই। আফটার অল জ্যোতিবাবু ওয়াজ লাইক, কি বলবো, অ্যান ইন্ডিয়ান কমিউনিস্ট, বাট মোর লাইক এ ব্রিটিশার। এটা ওদের প্রজন্মেরই একটা ধাত ছিল। জ্যোতিবাবু, সিদ্ধার্থ রায়, ভূপেশ গুপ্ত, তারপরে আমি পরে দেখেছি দিল্লিতে গিয়ে নিখিল চক্রবর্তী, এরকম যারা ওই সময় দেবের, এরা কিন্তু কেউ সোভিয়েত ইউনিয়নের বিপ্লব দেখে কমিউনিস্ট হয়নি, এরা কমিউনিস্ট পার্টি অফ গ্রেট ব্রিটেনের দ্বারা ইনফ্লুয়েন্স ছিল। তারপরে ওয়ার্ল্ড ওয়ার হলো, ন্যাচারালি তখনই ওদের কমিউনিজমে যে দীক্ষাটা হয়েছিল সেটা এসেনশিয়ালি পার্লামেন্টারি ফর্ম অফ ডেমোক্রেসি। আর জ্যোতিবাবুর বাবা ওয়াজ ফিলদিলি রিচ, নইলে জ্যোতিবাবুকে তো পাঠিয়েছিল করতে, ব্যারিস্টারি পড়তে। তার সঙ্গে ওনার প্রাইভেট টিউটার ছিলেন। ভাবো তুমি, ওই সময় বিলেতে প্রাইভেট টিউটার, এবং কে পড়াচ্ছে? হ্যারি পলিট এবং রজনী পামদত্ত, মানে বোথ ডাকসাইটে নাম ইন বোথ একাডেমিক অ্যাজ ওয়েল অ্যাজ লেফট পলিটিক্স। তো আমার ধারণা জ্যোতিবাবু অ্যাজ এ সান ওয়াজ সামওয়াট স্পয়েলড বাই হিজ ফাদার। ঠিক আছে, তারপরে তো আমাদের কি বলে, সিদ্ধার্থ রায়, তো
ওদের মানে সম্পর্কের রসায়ন বুঝতে গেলে মানে অনেক কিছু বোধহয় জীবনের বুঝতে হয়, নইলে বোঝা যায় না। তো উনি ইলেকশন ক্যাম্পেইনে গেছেন, বউবাজার থেকে দাঁড়িয়েছেন, ওখানে একটা পথসভায় বলছে আচ্ছা। বলছে এই যে জ্যোতি, হুম। জ্যোতি কমিউনিস্ট কেন হলো আপনারা জানেন? তো সবাই চুপ করে আছে। জ্যোতির বাবা ওকে ব্যারিস্টার হতে পাঠিয়েছিলেন। জ্যোতি ফিরে এসে একটা হাইকোর্টের চেম্বার খুলে বসলো, হুম। একটা মক্কেলও আসে না ওর কাছে। তো দুঃখে কমিউনিস্ট হয়ে গেল, প্রকাশ্যে বললেন প্রকাশ্যে এটা? প্রকাশ্যে। আরে তার চেয়েও খারাপ খারাপ কথা বলতো। আচ্ছা। ওনার কাছে আমি জ্যোতিবাবুর গল্প শুনেছি, আর হরিহর আত্মা বন্ধু। জ্যোতিবাবু ফ্যাসিস্ট একদম, এত মানুষকে খুন করেছে, এই করেছে সেই করেছে, স্বৈরাচারী, হ্যাঁ, এইসব বলে টলে সিদ্ধার্থ রায়কে বাড়িতে গিয়ে স্নান টান করে আবার ধুতি পাঞ্জাবি ঠিকঠাক করে বেলতলা রোডে মালুর সঙ্গে বসে, সিদ্ধার্থবাবু তো মদ খেতেন না, আর মায়া রায়ের সঙ্গে অসম্ভব ভাব ছিল জ্যোতিবাবুর, আর ওরা পরস্পরকে ফার্স্ট নেমে রাখতো, আচ্ছা। আর জ্যোতিবাবু ওকে ডাকনামে রাখতেন, মানু বলতেন। সুতরাং ওটা না অ্যারিস্টোক্রেসি অ্যান্ড ব্যারিস্টোক্রেসি। আমি লিখেছিলাম যে ওইখানে একটা আনন্দবাজারে লেখা লিখেছিলাম, পরস্পরের পিঠ চুলকানি সমিতি দেখেছিলাম কিরকম হয়, জ্যোতি বোস, সিদ্ধার্থ রায়, সোমনাথ চট্টোপাধ্যায়। হুম। আমি বলেছিলাম এটা হচ্ছে অ্যারিস্টোক্রেসি অ্যান্ড ব্যারিস্টোক্রেসির ত্রিবেণী সঙ্গম, ঠিক আছে। কিন্তু জ্যোতিবাবু অতি সুবোধ বালক, তিনি যাহা পান তাহাই খান, এটা আমি দেখে এসেছি। জ্যোতিবাবুকে যে প্রধানমন্ত্রী হতে দেওয়া হলো না, পার্টি থেকে বাধা দেওয়া হলো, এতে আপনার দুঃখ লেগেছিল? প্রচন্ড দুঃখ, ক্রোধ। আমি তো গালাগাল দিয়ে, তখন আনন্দবাজারে তো রোজ কলম, মানে আমার বুধবার কলম বেরোতো, সেই সময়কার আনন্দবাজার একবার পড়ে দেখো, তাহলেই বুঝতে পারবে আমার কি বক্তব্য ছিল। এবং পরে আমাকে উনি ইসরায়েল সফরে, দ্যাট ওয়াজ হিজ লাস্ট অফিসিয়াল ট্রিপ, আই টুক হিয়ার ভেরি লং ইন্টারভিউ। আচ্ছা। কোথায় বসে নিয়েছিলেন ইন্টারভিউটা? কিং ডেভিড হোটেল। আর তখন তো এইসব এত কিছু ছিল না, আমার কাছে একটা টেপ রেকর্ডার ছিল সোনির, সেইটা চালিয়ে দিয়ে, জ্যোতিবাবুও ভুলে গেছেন সামনে রেকর্ডার আছে, আমিও ভুলে গেছি, ওনার হাতেও গ্লাস, আমার হাতেও গ্লাস, হ্যাঁ। সুতরাং একটা বেশ মনে হচ্ছে সমপর্যায় ব্যাপার হয়ে গেছে। আর দুপাত্র খাওয়ার পরে তো আর কিছু মনে হয় না, তখন হিলারি ক্লিন্টন সামনে থাক আর যেই থাক, ওটা কোনো অপ্রতিরোধ্য ব্যাপার বলে মনে হয়নি। যাই হোক, জোকস সাইড, উনি খুবই দুঃখ পেয়েছিলেন? দুঃখ পাননি। উনি বললেন, জানো, আমি যদি প্রাইম মিনিস্টার হতাম, বাংলার ছবিটা বদলে দিতাম। আমি বললাম, আপনার তো দলই করতে দেয়নি। বলছে, হ্যাঁ, সেটাই তো সমস্যা আমাদের, আমরা তো কমিউনিস্ট পার্টি করি, আমাদের দলে মেজরিটি যা বলবে সেটাই মানতে হবে, সেটাই মাইনরিটিকেও মানতে হবে। যদি মানতে না চাও তাহলে দল থেকে বেরিয়ে যাও। কিন্তু তুমি একবার যদি দল মেজরিটিতে কোনো সিদ্ধান্ত নিল, তুমি ইউ ক্যান মে বি এ ডিসেন্টার, কিন্তু আর তুমি কিছু করতে পারবে না। শৃঙ্খলা বোধ কমিউনিস্ট হিসেবে, সেটা মানে ওদের কাছ থেকেই শেখায় যে কোথায় গিয়ে থামতে হয়। জ্যোতিবাবু যেতেন আমি দিল্লিতে, ওই সিসি মিটিংয়ে, পিবি মিটিংয়ে, তখন ওই অশোকা রোডে কোনো একজন এমপির বাড়িতেই ছিল সিপিএম এর দপ্তর, একটা ঘরে ইএমএস নাম্বুদিপাদ বসতেন, মাঝখানের ঘরে একটার দিকে বসতেন হরকিষেণ সিং সুরজিৎ, তার পাশের ঘরে বসতেন বাসব পুন্নাইয়া, বাইরে একটু আউট হাউসের মতো ওখানে ছিল পিপলস ডেমোক্রেসির অফিস, সেখানে কে বসে থাকতেন জানো? বিটি রান্দিবে। আমি হচ্ছি এদেরকে দেখে পলিটিক্স কাকে বলে, এবং প্রকাশ কারাতের তখন কাজ ছিল ইএমএস এর সামনে বসে ডিকটেশন নেওয়া। ডিকটেশন নেওয়া আবার কি, ও প্রকাশ ওর সেক্রেটারি ছিল না, প্রাইভেট সেক্রেটারি, আর সীতারাম ইয়েচুরি ছিল বাসব পুন্নাইয়ার। এরা তো মানে
তখন সবে জেএনইউ থেকে এসেছে, আর ভালো ইংরেজি বলতে পারে বলে প্রথমেই টুক করে ঢুকে গেছে সিসি অফিসে। অন্যদের ভাগ্যে তো এটা হয়নি। বাঙালিদের কি অসুবিধে, বাপরে বাপরে বাপ, না বলতে পারে হিন্দি, না বলতে পারে ইংরেজি। শুধু এর জন্যই তো যে দক্ষিণী লাভের কাছে হেরে গেল। আমি তো এইসব নিয়ে অনেক প্যাক দিয়েছি, যাই হোক ছাড়ো, এখন তারা কেউ নেই। তাদের কথা এখন আর ভাবি, আর আজকালের পলিটিশিয়ানদের কথা ভাবি, আমার না মানে তখন মনে হয় দোজ আর দ্য মোমেন্ট। সেই আমি যে মদনের যেমন মনে হয়েছিল, আমারও প্রায় মদনের মতোই সমান অনুভূতি হয়। এখনকার পলিটিশিয়ান বলতে কি আপনি তৃণমূল বিজেপিকে একযোগে বললেন? সব ইনক্লুডিং সিপিআইএম। সিপিআইএম এর এই যে ইয়াং ব্রিগেড আছে, তার মধ্যে একটা হীরের টুকরো ছেলে আছে, সেটা গৌতম দেবের সপ্তর্ষি, এবং সেই কারণেই ওর রাজনীতি হবে না। ঠিক আছে, হি ইজ সাচ এ সুইট অ্যান্ড অ্যাকসেপ্টেবল ফেলো। বাকিদের ফাঁটবাজি আছে, চালবাজি আছে, কিন্তু কাদের কথা বলছেন? আমি নাম বলবো না। যেহেতু আমার কাছে অনেক খবর আসে, এবং এমন এমন সূত্রে খবর আসে যে আনইমপিচেবল খবর। আচ্ছা, আমারও একসময় এই ইয়াং ব্রিগেডের উপর খুব আস্থা ছিল। সিপিএম এর ইয়াং ব্রিগেড। হ্যাঁ, আমি তো সৃজনকে এন্ডোর্সই করে দিয়েছিলাম 2024-এর ভোটে। কিন্তু তারপরে এখন যা শুনতে পাই তাদের স্খলিত জীবনের কাহিনী, সেগুলো মোটেই ইট ডাজ নট সিট ওয়েল উইথ এ কমিউনিস্ট। অ্যান্ড কোনো মানুষেরই পাবলিক লাইফে থাকলে তুমি জেনে রাখো তার প্রাইভেট লাইফ বলে কিছু থাকে না। আর যদি তুমি প্রাইভেট এবং পাবলিক দুটো লাইফই করতে যাও, তাহলে তোমার মদন মিত্র হতে হবে পরিণতি স্বরূপ। কেমন, যেমন কোনো সেলিব্রিটিরা, আমরা বিশ্বাসই করি না। আমি যখন কাগজে লিখেছি বা কাগজ পরিচালনা করেছি, সেলিব্রিটির কোনো প্রাইভেট লাইফ নেই। তুমি গিয়ে হলিউডের কোনো অ্যাক্টর বা অ্যাক্ট্রেসকে জিজ্ঞেস করে এসো তো, সারাক্ষণ পাপারাজি তাদেরকে ঘিরে আছে। তারাও কিন্তু এনজয় করে, মুখে বলে এরা খুব বিরক্তি করে, অমুক করে তমুক করে, কিন্তু আনলেস দে আর প্রেজেন্ট ইন দ্য গসিপ ম্যাগাজিনস, ওদের জীবনই ব্যর্থ বলে মনে হয়। সুতরাং কোথায় তোমাকে টানতে হবে, দাড়ি, সেটা যদি সেই পরিমিতি বোধই যদি না থাকলো, তাহলে আর তুমি কি কমিউনিস্ট নেতা হলে? আমি এই ইয়াং ব্রিগেড সম্পর্কে আমারও খুব এক্সল্টেড নোশন ছিল, অন্তত তাদের বৈরাঙ্গ দেখে তাই মনে হতো। কিন্তু এখন যত বেশি করে এদের খবর পাই, তখন আমার শ্রদ্ধা ভক্তি সব চলে যায়। আরেকটা সে পিছন পাকা ছেলে আছে না, পরমব্রত বলে, হ্যাঁ, ওর বাবা সতীনাথ দাকে আমরা চিনতাম, প্রতিদিনে কাজ করতেন উনি, এই এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ডেরই কাজ করতেন। আর ওর মা ছিলেন সুনেত্রা ঘটক, যে সূত্রে ও ঋত্বিক ঘটকের বাড়ির সঙ্গে একটা আত্মীয়তা আছে। সুনেত্রা দি আর আমি একই সঙ্গে, আমি আনন্দ আজকালে ঢুকলাম, আর সুনেত্রা দি লেখা শুরু করলেন রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের পাতায়, তবে থেকে চিনি। এই পরম তারপরে কি করে হয় আমি জানি না, বাট দ্যাট ইজ হিজ প্রবলেম। সে শুধু যে তৃণমূল কংগ্রেসের একজন সমর্থক হয় তাও বুঝি, হি বিকেম অ্যান অ্যাক্টিভিস্ট অ্যান্ড অ্যাকসেপ্টেড পজিশনস, যেসব পজিশনে যাওয়ার কেন মানে 200 মাইল কাছাকাছি আসার যোগ্যতাও ওর নেই। এই যে দেউচা পাচামি বলে একটা খনি প্রকল্প, সেখানে মমতার তো কোনো ইয়ে নেই, জমিদারি স্টাইল। এই পরম শোনো, তুমি এই দেউচা পাচামিটা দেখে নিও তো, হয়ে গেল। সেক্রেটারি লিখে নিল, তারপরে লেটার ইস্যুড হয়ে গেল, ইউ উইল বি পেড সাচ এন্ড সাম অ্যামাউন্ট, আর এই পার্কস পাবেন। দেউচা পাচামি খনি, তারপরে সেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ডিফিকাল্ট কাইন্ড অফ খনি।
যেখানে কয়লা ব্যাসাল্ট দিয়ে গোঁত্তা মারতে 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 কোল ইন্ডিয়া পালিয়ে গেছে, বলেছে ইটস নট ভায়াবল। আমাদের ভারতবর্ষে ওই খনি বিদ্ধ করার মতো টেকনোলজি কারণ নেই। আচ্ছা, তো তুই জাস্ট বললো আর কিছু রৌপ্য মুদ্রার জন্য চলে গেলি। তারপরে যখন এসআইআর হচ্ছে তখন আমি দেখলাম হি লেড এ ডেলিগেশন, যেখানে তৃণমূল নেতারাও ছিল, এগেইনস্ট এসআইআর বা দ্য ওয়ে ইট ওয়াজ কন্ডাক্টেড ইলেকশন কমিশনে। ভাবলাম তোর প্রাইমারি আইডেন্টিটি কি? একজন অভিনেতা। তাই যদি হয় তাহলে Director। তাহলে তুই এই কাজটা করিস কি করে? আর তারপরে তো দেখতে পাচ্ছ এখন কোন এখন কেসে ফেসে গেছে, যে কি জানো রগরানি দিবস না কি হবে। তো আমি তো বলবো বিজেপি খুব ভদ্রভাবে এদের সঙ্গে ডিল করছে। ওই খালি ডিম থেরাপির মুখে পড়তে হচ্ছে এই ছুটকো ছাটকা নেতাদের। ছুটকো ছাটকা কি? অভিষেক ব্যানার্জিকেও তো ডিম না, খেতে হয়েছে। অভিষেক ব্যানার্জি কি খুব বড় নেতা নাকি? অভিষেক ব্যানার্জি কোনো নেতাই নয়, ওটা হচ্ছে নেতা। জানো কাপ ভাব মোছে জল পড়লে আমার মা বলতো হয় নেতাটা নিয়ে তো, নেতা ওইভাবে হওয়া যায় না। তৃণমূল যতদিন ক্ষমতায় ছিল তখন তো অভিষেক পুরো সেকেন্ড ইন কমান্ড ছিল। সেটা কমান্ড ছিল, দ্যাট ইজ বিকজ টিএমসি বিলং টু বন্দ্যোপাধ্যায় ফ্যামিলি। ইন এনি আদার কই গৌতম দেবের পুত্র তো সিপিআইএম এর কোনো কেউ কেটা নয়। ওগুলো ছাড়ো, সেলিমের পুত্ররা কি খুব সক্রিয়ভাবে ইয়ে করে, পার্টি করে? ওর বাবা প্রত্যেকটা ইলেকশনে হারতে দাঁড়ায়, জিততে পারে না কখনো, শুধু হারে। তখন ওর একটা ছেলে এই কম্পিউটার রুম ফুম এগুলো সব দেখভাল করে, এটুকু আমি শুনেছি। আচ্ছা। আর ওর স্ত্রী ডাক্তার সম্ভবত। কমিউনিস্ট বাড়ির ছেলেরা কই, সোমনাথ দার দুই মেয়েই আমার বন্ধু, প্রেসিডেন্সি কলেজে আমরা একসঙ্গে পড়েছি। অনুশীলা, অনুরাধা। অনুশীলা আছে, অনুরাধার কি হয়েছিল জানি না, মারা গেছে। কোনোদিন কি অনুরাধা অনুশীলা সিপিআইএম এর মঞ্চে আমার বাবার নাম সুমন চট্টোপাধ্যায় বলে বসেছিলেন? বসেনি। প্রতাপ চ্যাটার্জি, যার উনি ছেলে, সম্ভবত দ্য লাস্ট ব্যারিস্টার ইন দ্য ফ্যামিলি, উনি কি কোনোদিন পলিটিক্স করতেন না তো। সুতরাং এটা একটা টিপিক্যাল অসুস্থ কি বলবো পরিবারতান্ত্রিক মনোভাব, যেটা অধিকাংশ ক্ষেত্রেই আঞ্চলিক দলগুলো আক্রান্ত, এবং যেহেতু কংগ্রেস আক্রান্ত, হ্যাঁ, সেই হেতু এরা মনে করে কই আপনারা তো সোনিয়া গান্ধী রাহুল গান্ধীর ক্ষেত্রে বলেন না, কেমন? তো ওইটাকে দিয়ে এরা জাস্টিফাই করে। কিন্তু প্রশ্ন হলো সবটাই খারাপ। পলিটিক্স মানে কি? তোমাকে ছাত্রাবস্থা থেকে রাজনীতিতে হাত পাকাতে হবে, মার খেতে হবে, পুলিশের ডান্ডা যার পড়েনি, যে বউবাজার লকআপে রাত কাটায়নি, সে নেতা হতে পারবে না। পশ্চিমবঙ্গের কনটেক্সটে আউট অফ দ্য কোয়েশ্চেন। এই যে আজকে শুভেন্দু হয়েছে, ও কিন্তু কোনো শর্টকাট দিয়ে ওঠেনি। ও ছাত্র পরিষদের নেতা, যুব কংগ্রেস তার নেতা। আর এই ওর ফ্যামিলিতে শিশির দা এখনো বেঁচে আছেন, 90-এর উপর বয়স। কিন্তু কখনো আমি দেখিনি শুভেন্দুকে প্রপ আপ করছেন। তুই বাবা যদি করে খেতে হয় তোর মতো করে তুই লড়ে যা, আমার এখানে কোনো ভূমিকা নেই। তোর তো 3টে না 4টে ভাই, তার মধ্যে শুভেন্দু তো সবাই হতে পারেনি, বাকিরা সবাই রাজনীতি করে শুভেন্দুর ছত্র চায়, সেটা আজকের এই জেনারেশনে এসে। কিন্তু দে হ্যাভ অল এন্টার্ড পলিটিক্স ইন দেয়ার ওন রাইট অ্যান্ড ইউজিং দ্য সেম ল্যাডার অ্যাজ এভরিওয়ান ডাজ। হঠাৎ করে আমার 2014 সালে একেবারে চূড়ান্ত বখাটে ছেলে ছিল। ও এমন একটা জায়গায় লেখাপড়া করতো যেখানে
যে প্রতিষ্ঠানটাই জালি, IIPM। আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলছেন, এবং শোনা যায় যে সেই ইনস্টিটিউশনটাই আর নেই। সেইটাই তো বলছি, এক সময় তারা বিরাট বারফারটাই করেছিল। কলকাতায় আসতো, এসে সাহিত্যে পুরস্কার দিত কত টাকা জানো? না। 50 লক্ষ টাকা। শেষ প্রাপক হচ্ছেন রমাপদ চৌধুরী। সারা জীবন মানে চাকরি করে উনি যত টাকা পাননি। 50 লক্ষ টাকা সাহিত্য পুরস্কার? হ্যাঁ। কোন অরিন্দম সাহিত্যিক পেয়েছিলেন এই পুরস্কার? বেশি এইসব মানে ধপের ধন বেশি দিন তো থাকে না, বেশি যুগ। 2-3 জন 2 বছর হয়েছিল বোধহয়। এরকম একটা অ্যামাউন্ট দেওয়া তো সম্ভব নয়। হ্যাঁ, 50 মানে লক্ষ? ওনার মনে হয়েছিল যে আমি আই কম্পিট উইথ নোবেল বা পুলিৎজার, ঠিক আছে না, বা বুকার। তো বুকারের পাউন্ড থেকে ভাঙালে তুমি 50 লক্ষ না হলেও তার কাছাকাছি তো হবে। তা যাদের কাছে অনর্জিত অর্থ থাকে তারা সেই অর্থটাকে খুব ভালগারলি দেখাতে এবং ব্যবহার করতে ভালোবাসে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পৃষ্ঠপোষক যারা ছিলেন, জয় গোস্বামী বলুন, শুভা প্রসন্ন ছিলেন, তাদের এটা এখন কেউ মমতার পৃষ্ঠপোষক ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় হয়নি। যাদের তুমি বলছো এরা তো সব 2009-10 পরে মমতার বৃত্তে আসা লোক। তার আগে তো মমতার রাজনীতি 84 থেকে 2009 পর্যন্ত কারা ছিল সেখানে। সেখানে আমি তোমায় বলছি, এই তথাকথিত বুদ্ধিজীবী কুলের মধ্যে সত্যিকারের অর্থে মমতাকে স্নেহ করতেন, মেন্টরিংই করতেন প্রায় সুভাষ মুখোপাধ্যায়। আচ্ছা। ঠিক আছে। তারপরে একদিন আমি মমতার মুখে শুনি, জানেন তো সুভাষ দা আজকাল আর আমার বাড়িতে আসে না। আমি কেন? বলছে আপনি বুঝতে পারছেন না? না, সুভাষ দা এখন একটা ইনফিডেলিটি কমপ্লেক্সে ভুগছে যে আমি ওর চাইতে ভালো কবিতা লিখছি। এটা মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে বলেছিলেন? বলেছিলাম, আমি লিখেছিলাম। আমি আনন্দবাজারের পাতায় পটুয়া পাড়ার অগ্নিকন্যা বলতাম, ঠিক আছে। আমি লিখেছিলাম মমতা বিশ্বাস করেন তিনি সুভাষ মুখোপাধ্যায়ের চেয়ে ভালো কবিতা লেখেন, ঠিক আছে। গণেশ পাইনের চাইতে ভালো ছবি আঁকেন, সন্ধ্যা মুখোপাধ্যায়ের চাইতে ভালো গান গান, এবং আরো যা যা ইয়ে থাকার থাকে। এবং সেটা আমি যে সেই কবে বলে দিয়েছিলাম, সেটা তো মুখ্যমন্ত্রী হওয়ার পরে তো গোটা বাঙালি জাতিকে সাফার করতে হলো কিনা। মমতার এই যে এত ক্রিয়েটিভিটি, সেই ক্রিয়েটিভিটির মাসুল কম দিতে হয়নি বাঙালিকে। সাহিত্য একাডেমিতে ওই ভৃত্য বসু উপাধি, ইয়ে একাডেমি অ্যাওয়ার্ড দিচ্ছে, এবং এরা এমনভাবে সাহিত্য একাডেমি দিল্লির এখানকার লোকেরাই তো মেম্বার থাকে। ওই জলমোচা কবি, তারপরে ভৃত্য, এরাই সব ছিল, এবং এরা ঠিক করে ফেলেছিল সাহিত্যের ইয়ে পুরস্কারটাও বাংলা ভাষায় মমতাকে দেওয়া হবে। শেষ পর্যন্ত এটা পুরো ঘেঁটে দিয়েছিলেন যিনি, তার নাম বাণী বসু। মানে ওখানে এক মানে লেখক বলতে উনিই ছিলেন। উনি বলেন ওভার মাই ডেড বডি, ভেস্তে দিলেন। নইলে আমরা আর কারা কারা ছিলেন ওখানে ছিলেন? এই যে 2 পিসের নাম বললাম, আমি এদের নাম বলতে পছন্দ করি না। সুবোধ সরকার ছিলেন। হ্যাঁ, আরে বাবা, জলমোচা কবি তুমি জানো না কাকে বলে? নম্বর হচ্ছে গত 10টা পুজোয় বাঙালি পুজোর রাতে রাস্তায় বেরোবো কিনা ভাবতো, কেননা প্রত্যেকটা প্যান্ডেলে ওই মমতার লেখা কার আমি জানি না, নিশ্চয়ই অন্য কেউ লিখে দেয়। আর ইন্দ্রনীল সেন কোনো না কোনো কাউকে ধরে পটিয়ে পাটিয়ে একটা সুর জোগাড় করে। মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা গানই তো চলছে সমস্ত পান্ডালে। তা আমাদের কি সাফার করতে হয়নি ওর সাহিত্যকৃতির? তারপরে যেখানেই যাচ্ছে সেখানেই এই তুমি গাইতে পারো না, দাও আমাকে মাইক নিয়ে বলে। হ্যাঁ, এই ঠিক সুরে গাইতে পারে না ইন্দ্রনীল সেন। তো
ওই আকচা আকচিতেই তো দুই শিল্পীর মধ্যে এমন লড়াই হলো যে কুশলী ইন্দ্রনীল সেন 5 গোল দিয়ে দিল বাবুল সুপ্রিয়কে। বাবুল ভেবতেই পারলো না দিদির কাছে, যদিও অ্যাজ এ সিঙ্গার বাবুল উইল বি বেটার দ্যান ইন্দ্রনীল সেন। কিন্তু আপনি তো মমতা বন্দ্যোপাধ্যায়কে অগ্নিকন্যা বলেছিলেন। আমি বলিনি। এইটা বলতে বলতে না এখন আমার মানে মুখে গেঁজা উঠে গেছে। আমি মমতাকে পটুয়াপাড়ার অগ্নিকন্যা বলেছিলাম। মমতাকে অগ্নিকন্যা নাম দিয়েছিল যারা, তাদের মধ্যে আমি ছিলাম না। আচ্ছা। তাদের মধ্যে একজন প্রয়াত, ঠিক আছে, আর একজন ওই জমানা বদল হওয়ায় বৃদ্ধ বয়সে ফুড কর্পোরেশনের একটা ফোকটের চাকরি থেকে বহিষ্কৃত, যে একদা আমাদের আনন্দবাজার পত্রিকায় নিয়মিত কলাম লিখত এবং এই সেদিন পর্যন্ত লিখত। টাইটেলটা ভট্টাচার্য, আর আমি বলতে পারবো না কেমন। আর ধাঁধায় যখন বলতে হয় তখন তো সব ক্লু বলা যায় না। আপনি মনে করতেন উনি অগ্নিকন্যা ছিলেন? না, কোনোদিন মনে করিনি। তাহলে আপনার কি মনে হতো? লড়াকু নেত্রী ছিলেন এটা তো মনে করতেন? আমার কিছু মনে হতো না। শোনো, আমি দুটো ভূমিকায় মমতাকে দেখেছি। একটা যখন আমি রিপোর্টার ছিলাম, তো মমতাকে কভার করা দিল্লিতে আমার বিট ছিল না, সেটা করতো সৌম্য বন্দ্যোপাধ্যায়, আচ্ছা, আমার সহকর্মী, এবং ফেইথফুলি করতো, যা ঘটেছে তাই লিখতো। আমাদের সময় তো কোনো সব অতিকথনের ব্যাপার ছিল না। তারপরে 93-তে আমি যখন দিল্লি থেকে কলকাতা এলাম এবং আমাকে আনন্দবাজার পত্রিকার দায়িত্ব দেওয়া হলো, তখন আমার সঙ্গে মমতার যে সম্পর্ক ছিল সেটাকে বলবো একটা জয়েন্ট ভেঞ্চার, যাতে দুপক্ষই প্রফিটেড হয়। ও প্রফিটেড হচ্ছে বিকজ আনন্দবাজার ইজ গিভিং পাবলিসিটি। আনন্দবাজার পাবলিসিটি দিলে আর বাকি কারোর পাবলিসিটির প্রয়োজন হয় না। আর আমরা প্রফিটেড হচ্ছি কেননা মমতা সেলস ইন দ্য মার্কেট, অ্যান্ড মমতা সমস্ত এক্সক্লুসিভ স্টোরিগুলো আমাদেরই দিচ্ছে। আচ্ছা, সুতরাং ইট ওয়াজ এ রিলেশনশিপ অফ কুইড প্রোকো। মমতা বন্দ্যোপাধ্যায় তো সবার সঙ্গেই, মানে সব মিডিয়ার সাংবাদিকদের সঙ্গেই ভালো সম্পর্ক ছিল। না, মিডিয়াকে কাল্টিভেট করাই তো ওর একটা দিনের মধ্যে অন্যতম কাজ ছিল। পরবর্তীকালে ও দেখলেই সবাইকে নিয়ে কোনো মানে হয় না, যে কুত্তাগুলো ঘেউ ঘেউ করবে না আমাকে দেখলে তাদেরকে নেব না বলে তাদেরকে বার করে দিল, করে একটা নিজের চার্ম সার্কেল বানালো। তারাই জমানা বদলে যাওয়ার পর কেউ আর নিজের বাড়িতে নেই। তাদের মধ্যে কেউ কেউ তোমারও বস ছিল। আপনি তো বলেছিলেন যে যদি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার না থাকে, তৃণমূল সরকার না থাকে, 48 ঘন্টার মধ্যে দল ভেঙে পড়বে। হ্যাঁ, তো কি হয়েছে? 48 ঘন্টা বদলে হয়তো, দেখো আমি তো আর এই প্রেডিকশনটা কেন না, আমি তো খনার বচন দিতে বসিনি, আর আমি কখনো গণৎকারের ভূমিকাতেও নামিনি। আমি এই ধরনের দল কি কারণে জন্মায়, কি কারণে টিকে থাকে, কি কারণে, মানে হোয়াট ইজ দ্য গ্লু, এইটুকু বোঝার মতো মানে আমার বয়স হয়েছে, অভিজ্ঞতা হয়েছে, শিক্ষা আছে। কেমন? এটা হচ্ছে ইন্দিরা গান্ধী পারেনি তো মমতাকে। যে মুহূর্তে তুমি তোমার দলটার ভিতরে ইন্টারনাল ডেমোক্রেসিকে ইউ উইল থ্রটল, গলা টিপে ধরবে, তখন দিদিয়া বলবে, খুব দেখবে তুমি গর্ব করে এই টিএমসির লোকেরা বলতো, এই আমাদের দলে তো একটাই পোস্ট, বাকি সবাই ল্যাম্প পোস্ট। যেন ল্যাম্প পোস্ট হওয়াটা খুব গর্বের। হ্যাঁ, সাধারণ মানুষও বলতো, এটাই বলতো। তো এখন তার মানে ততক্ষণ পর্যন্ত ওই পোস্টটাকে লোকে মানবে যতক্ষণ তিনি শি ক্যান ডেলিভার অন দ্য ইলেকশন ফ্রন্ট। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তো সেনাপতি বলতো, কুণাল ঘোষও বলেছে যে সেনাপতি রয়েছে আমাদের সামনে। তুমি কি কার নাম এখানে এবার আর তোমার সঙ্গে আমায় বন্ধ করে দিতে হবে। হ্যাঁ, আলোচনা আমি আর চালাবো না। তার কারণ হচ্ছে তুমি এমন সব লোকজনের দৃষ্টান্ত টানছো বা যাদেরকে উদ্ধৃত করছো যেন মনে হচ্ছে বঙ্কিমচন্দ্রের দুর্গেশ নন্দিনী থেকে পড়ছো বা কাফকার কোনো নভেল থেকে বা কামুর প্লেগ থেকে। হ্যাঁ,
আমার সামনে এগুলো করো না, কারণ আমি খুব তেঁদোর লোক। যাদের নাম তুমি বলছো তাদেরকে আমি মানুষ হিসেবেই কোনো পাত্তা দিই না। তারপরে তারা কি পদে আছে না আছে সেগুলো পরের কথা। সেনাপতি বলতে কি আছে? একটা নকল বুদিগড়ের যেমন একটা রাজাও ছিল তেমনি একটা সেনাপতিও ছিল, কিন্তু বুদিগড়টা তো নকল। এবং একটা জিনিসের উপর নির্ভরশীল, ক্ষমতা থাকিলে পয়দা থাকিবে। এক একটা ছেলে পিলে যে পরিমাণ টাকা কামিয়েছে টিএমসি, আমি বলছি তোমাকে, ধীরুভাই আম্বানি তার যৌবনের প্রথম 30-35 বছরে সে টাকা কামাতে পারেনি। যে কোনো টিএমসি, উড়ু, কাতু, মদনা, ইউ নেম এনিবডি, 200 কোটি, 300 কোটি, 500 কোটি, কোনো ব্যাপার নয়। হ্যাঁ, এক একটা সব গ্রাম পঞ্চায়েত স্তরে নেতাদের প্রাসাদ দেখেছো? দেখেছি, প্রত্যেকদিন দেখাচ্ছে টিভি, দেখাচ্ছে। ওরকম একটা প্রাসাদ তুমি বানাতে পারবে না। এখন ওদের টেস্ট খুব খারাপ। তুমি বলতে পারো যে ইট ইজ কমপ্লিটলি, দেখার পরে চোখ দুটো জ্বালা জ্বালা করে, কেননা হলুদ, সবুজ, কমলা, লাল, হ্যাঁ, যে যেভাবে পেরেছে, রঙগুলোও তো ফোকটে পেয়েছে। হ্যাঁ, সাদার ইয়ে করে চুনকামের উপরে, এই তুই কোন ডাব্বাটা নিয়ে এসছিস রে? বলছে আমি দাদা এই সবুজ রঙের, লাগিয়ে দে ওটা, এই দোতলার জানলার উপর লাগিয়ে দে। আরেকজন বললো আমি হলুদ রঙের এনেছি। আচ্ছা, হলুদ রঙের এনেছিস, তাহলে ওই দেখ পোর্টিকোটা আর একতলার সব ঘরগুলোয় লাগিয়ে দে। এই তো কেস। 15টা বছর যাদের জীবন পরশৈপদী করে কেটেছে, অর্থাৎ হয় তুমি পরের ধন কেড়েছো, আর নয় তোমাকে পরের ধন দিয়ে গেছে কিছু করার আশায়। টিএমসি দুই শ্রেণীর, যারা ডাকাতি করে আর যারা বাড়িতে বসে পুজো পায়। এখন এর মধ্যে অভিষেক কোন শ্রেণীতে পড়ে সেটা তোমার বুদ্ধি কাটিয়ে তোমাকে করতে হবে, আমি অত সাহায্য করতে রাজি নই। মমতা বন্দ্যোপাধ্যায়কে তো আপনি খুব কাছ থেকে দেখেছেন এবং শুরুর দিকে দেখেছেন, শুরুর দিকে তিনি কেমন ছিলেন? শুরুর দিকে দেখো, একটা মেয়ে, আমরা তো কেউ ওকে চিনতাম না। ও সুব্রত মুখোপাধ্যায়ের গ্রুপ করতো। ও সুব্রতদার তখন সুরেন ঠাকুর রোডের বাড়ি ছিল। সুব্রতদার অজস্র চালাচামুন্ডার মধ্যেও একটা ছিল। যেহেতু ছাত্র পরিষদটা সুব্রত মুখোপাধ্যায়ের তত্ত্বাবধানে চলতো, ফলে এই কলেজের ইউনিটগুলোতে কে কোথায় কি, টিএমসি না কংগ্রেসের ইউনিটের নেতা, তার মানে যোগমায়া দেবীতে পড়তেন। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় সুব্রত মুখোপাধ্যায় গ্রুপ করত। আমি কংগ্রেস কভার করতাম না, কিন্তু সুব্রত মুখোপাধ্যায়কে চিনতাম। কখনো কখনো ওর বাড়িতেও গেছি। ওর বাড়িতে অজস্র লোক বসে থাকতো, তার মধ্যে ওর যে দুজন আসল লোক ছিল, সুশোভন বোস আর প্রদীপ ঘোষ, তারা একেবারে আগমার্কা সুব্রত মুখার্জি। আর এই নিচু তলায় কারা কি আছে না আছে আমরা জানতাম না, নামও জানতাম না। প্রথম জানলাম যখন এই 1984-এ যাদবপুরে কংগ্রেসের প্রার্থী হিসেবে ওর নাম বেরোল। তারপরে তো মানে এখন যেরকম ভাবে ওই অভিষেকের পিএ কে খুঁজছে না পুলিশ, আর অরূপকে খুঁজছে, তখন আমরা সাংবাদিকরা খোঁজ নিতে শুরু করলাম, আরে এই কে, হু ইজ মমতা ব্যানার্জি। তারপরে ধীরে ধীরে তার রহস্য ভেদ হলো। সুব্রতদার কাছে প্রণবদা জানতে চেয়েছিলেন যে হ্যাঁ রে, যাদবপুর থেকে কাকে করা যায়। যাদবপুর থেকে 1.5 লাখ 2 লাখে ভোটে যেতেন সোমনাথ চট্টোপাধ্যায়। হ্যাঁ, আচ্ছা বলো তো, কি স্বেচ্ছায় যুব কাস্টে গলা দিতে রাজি হয়? কংগ্রেস ক্যান্ডিডেটই পাচ্ছে না। তখন সুব্রতদা প্রণবদাকে বললো যে দাদা, একটা মেয়ে আছে খুব লড়াকু, ওকে নমিনেশনটা দিয়ে দিন। গরিবের মেয়ে, পার্টি আর টাকা দেবে,
তার বেশিরভাগটাই ও ব্যাংকে রেখে দেবে, আর বাকি টাকা দিয়ে ক্যাম্পেইন করবে, আমরা হেল্প করে দেবো, উতরে যাবে। আচ্ছা। So on that humanitarian consideration, she was given a nomination. Try to understand. তারপরে ঝড়ে বক মরে, ফকিরের কেরামতি বাড়ে। 84 সালে বাকি ভারতবর্ষের মতো পশ্চিমবঙ্গেও ইন্দিরা গান্ধীর প্রতি যে মানুষের সহানুভূতি ওই পর্যায়ে পৌঁছেছিল, সে কেউ টের পায়নি। পরে যে যা মাস্তানি করুক আর যাই করুক, ওইভাবে টের পাওয়া যায়নি। এমন 16 জন কংগ্রেসের এমপি হিসেবে নির্বাচিত হলেন, তাদের মধ্যে 2-3 জন 4 জন বাদ দিলে বাকিদের নামই আমরা কখনো শুনিনি। ঠিক যেমন এখন বিজেপির মন্ত্রিসভা দেখে মনে হচ্ছে, হ্যাঁ, যে এরা আবার কোথায় ছিল, মঙ্গল গ্রহে না শুক্রে, কোথাও আমরা বুঝতেই পারছি না। আর আমার অবশ্য আর এই বয়সে দরকারও পড়ে না, তখন আমাদের তো দরকার পড়তো। যে পেরেছে সেই জিতেছে। দমদমে নীরেন ঘোষের মতো লোক সিপিআইএম এর, মানে নীরেন বাবু হারেন না, এটাই ছিল নীরেন ঘোষের ইউএসপি। তাকে হারিয়ে আশুতোষ লাহা, একজন ব্যারিস্টার, যাকে দাঁড় করিয়ে দিয়েছিল কংগ্রেসই মমতার মতোই, উনি তো ভোট লড়ে যেদিন গণনা হচ্ছে, এখনকার মতো তো ইভিএম ছিল না, সে হচ্ছেই। সকাল 8টায় শুরু হলে পরের দিন রাত্রি 3টে শেষ হবে, এরকম। আচ্ছা, মানে একটা স্ট্রেচ তো হয়। তো হঠাৎ খবর এসেছে আনন্দবাজারে যে দমদম থেকে আশুতোষ লাহা বিজয়ী ঘোষিত হয়েছে। ঠিক আছে, সৌম্য বন্দ্যোপাধ্যায় নাইট ডিউটিতে ছিল। এই গল্পটা সৌম্যর কাছ থেকেই শোনা, কিন্তু এখন এটা মোটামুটি সব স্টেবলে চলে গেছে। তো ও ভাবলো আশুতোষ বাবুর একটা রিয়াকশন নেবে, তোর বাড়িতে ফোন করলো, চাকর ধরলো, বললো বাবু কি করছেন? বাবু ঘুমোচ্ছেন, এখন ডিস্টার্ব করা যাবে না। তখন বলছে, শোনো, বাবুকে গিয়ে বলো একটা খুব জরুরি দরকার, নইলে তো আমরা ফোন করতাম না। চাকর সাহস টাহস করে ধুতির কাছা টাজা ঠিক করে লাগিয়ে ঢুকেছে। স্যার বলেছে, হ্যাঁ কি ব্যাপার? বলছে খুব একটা জরুরি ফোন এসেছে, বলছে আনন্দবাজার থেকে। আচ্ছা। তো উনি কি করবেন, ধরফড় করে উঠে, একটু দূরে বোধহয় ফোনটা ছিল, হ্যালো বলছেন, সৌম্য বলছে, আশুতোষ বাবু বলছেন? হ্যাঁ বলছে। আপনি কি জানেন যে আপনি ভোটে জিতে গেছেন? হ্যাঁ। উল্টো দিক থেকে আশুতোষ বাবু বলছেন, দেখুন এই ভোর রাত্রিরে আমার সঙ্গে মস্করা করবেন। বিশ্বাসই করতে পারছিলেন। তো উনি ফোনটা রেখে দিলেন। উনি একদম শিওর ছিলেন যে মস্করা করা হচ্ছে, মানে মস্করা করা হচ্ছে। আমাকে নীরেন ঘোষের কাছে দাঁড়াতে বলেছে, দাঁড়িয়েছি, যথেষ্ট হয়েছে। আচ্ছা, এখন আমি সুখে নিদ্রা যাচ্ছি। আর কে জানে এটা আনন্দবাজার থেকে ফোন করছে না কেউ আমাকে প্র্যাঙ্ক কল করতে পারে কেউ। তখন তো আর কে সব ট্রু কলার ছিল না, আর এই কিছুই ছিল না। তো সৌম্য কিঞ্চিত অপমানিত বোধ করে বলছি, সারা লোকটা রেখে দিল, আমি ওকে জীবনের সেরা খবরটা দিলাম, আর তাতে আমাকে চমকে ফোনটা রেখে আবার করেছে ফোন। সৌম্য ছাড়ার বান্ধে না, আবার ধরেছে ওর সিকিউরিটি নাকে, বলি এই তোমার এবার কোনো ভদ্রভাবে বলেনি, এবার ওই মিস্টার লাহাকে ফোনটা দাও তো, না দিলে কিন্তু তোমার অবস্থা খারাপ হয়ে যাবে, মানে পুলিশের মতো। আবার খুঁচিয়েছে। তখন দ্বিতীয়বার আশুতোষ লাহা বলছে, আচ্ছা আপনি বারবার আমাকে ফোন করে ভোর রাত্রিরে এইভাবে বিরক্ত করছেন কেন? আপনি কি জানেন যে অভিকবাবুর সঙ্গে আমার কি সম্পর্ক? তখন ও বলেছে যে দেখুন, আপনি ভোটে জিতেছেন, ভোটে মার্জিন এত, আধ ঘন্টা আগে সেটা ঘোষণা হয়েছে, আপনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কেননা জেতার পরে যে সার্টিফিকেটটা নিতে হয়
সেটা ক্যান্ডিডেট স্বয়ং না হলে হয় না। আচ্ছা। আমি আপনার উপকার করতে ফোন করলাম আর আপনি আমাকে ওই বউ দেখাচ্ছেন, তখন ওর সম্বিত কিছুটা ফিরেছে। তারপরে এখানে সেখানে টেলিফোন ঘুরিয়েও দেখেছি সত্যি আমি জিতে গেছি। তো নাইট গাউন ফাউন খুলে সেই যে গুজে লাট সাহেব বেরিয়ে পড়লেন। এই দিস ইজ হাউ ইট হ্যাপেন্ড। বলো এরপর। আচ্ছা, আপনি তো কদিন আগে একটা প্রেডিকশন করেছিলেন যে তৃণমূল যদি ক্ষমতা থেকে চলে যায় দল ভেঙে পড়বে, এবং আলটিমেটলি আমরা দেখলাম সেটাই হলো। তো আপনার এখন কি মনে হয় এই দলটার কি ভবিষ্যৎ, এবং মমতা বন্দ্যোপাধ্যায় স্পেশালি কি ভবিষ্যৎ? দেখো, এই জমানা বদলের অব্যবহিত না কিছুদিন পরে একজন খুব দেমাকি পরিচালকেরও মৃত্যু হয়েছে। তিনি তার স্ত্রীর বাড়িতে গিয়ে ছাদ থেকে পড়ে লাফ মেরে, অনিক দত্ত। তিনি একটা ছবি করে বিখ্যাত হয়েছিল, তার নাম ভূতের ভবিষ্যৎ। একদম। তা তৃণমূলের ভবিষ্যৎ নিয়ে কোনো কথা বলা আর ভূতের ভবিষ্যৎ কি হবে সেটা অলমোস্ট একই ব্যাপার। আর মমতা বন্দ্যোপাধ্যায়? দেখো, একটা কথা বলি আমি, ডোন্ট রাইট অফ এনিবডি ইন পলিটিক্স। কেন বলছি? রাজনীতি না খুব বিষম বস্তু। আমরা যখন আনন্দবাজার পত্রিকায় দিল্লিতে কাজ করি, তখন এক ভদ্রলোক প্রতি শনিবার সেখানে আসতেন, এরকম ফ্রেঞ্চ কাট দাড়ি, প্রবীণ, একেবারে ইম্পেকেবলি ড্রেসড। তখন একটা সেই সাফারি স্যুট বলে একটা বস্তু ছিল, হ্যাঁ, হাফ শার্টের মতো করে স্যুটের কাপড়, বুকে এইখানে 5-6টা পেন, আসতেন, এসে একটা টাইপড লেখা দিয়ে আমাদের বলতেন যে একটু প্লিজ সেন্ড ইট টু ক্যালকাটা অ্যান্ড প্লিজ এনশিওর দ্যাট অভিক সিজ ইট। ওকে। তো আমরা তো আর কিছু বলতে পারতাম না। আমি দেখি যে প্রত্যেক সপ্তাহে ভদ্রলোক আসেন, আর টেলিগ্রাফে ওর একটা লাইনও বেরোয় না। তাহলে উনি কেন এই কাজটা করেন? তারপরে দেখলাম একদিন তিনি দেশের প্রধানমন্ত্রী হয়েছে। তার নাম ইন্দ্র কুমার গুজরাল, আইকে গুজরাল। বুঝতে পেরেছ? তো আমরা আমাদের রিয়েল লাইফে এমন সব ঘটনা দেখেছি যেখান থেকে কোনো পলিটিশিয়ানকে আমি রাইট অফ করে দেবো এটা বলা আমার মতে উচিত নয়। ঠিক আছে? এই সঞ্জয় গান্ধীর বিরুদ্ধে বিদ্রোহ করে প্রিয়রঞ্জন দাসবংশী ছেড়ে দিল। 1983 সালে অনেক বছর চলে যাওয়ার পর ইন্দিরা গান্ধীর একটু মায়া মমতা হলো। একসময় তো খুব ভালোবাসতেন, ওকে দলে নিল ডিসেম্বর মাসে। আর 84 সালের 31 অক্টোবর মারা গেলেন ইন্দিরা। তারপরে প্রিয়রঞ্জনের বৃহস্পতি চর 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 করে এমন বাড়তে লাগলো যে আবার স্বমহিমায় তিনি ফিরে এলেন। আমার জীবনে দেখা এই দুটো দৃষ্টান্ত যদি আমি সামনে রাখি, তাহলে আমার মনে হয় যে রাজনীতি এমন একটা খেলা, যে খেলায় যাকে অ্যাপারেন্টলি মৃত বলে মনে হয় এবং এপিটাফ লেখার ইচ্ছে করে, তিনি কিন্তু কবর থেকে উঠে এসে একদিন খেলা বদলে দিতে পারেন। খেলা না বদলালেও মানে কিছু একটা করে দিতে পারেন। তখন আমাদের নিজেদেরই মনে হবে যে কি বোকা বনেছিলাম। এবং আপনার মনে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে সেই পটেনশিয়ালটা রয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা জিনিস শোনো, এই যে ভোটটায় বিজেপি জিতলো, সেটা কিন্তু ইজ নট এন ইয়েস ভোট ফর বিজেপি, ইট ইজ এমফ্যাটিক নো। বিজেপি যদি আগামী 5 বছর ছড়াতে থাকে তাহলে তো মানে নেচার অ্যাভয়েডস ভ্যাকুয়াম, প্রকৃতিতে শূন্যতা বলে কিছু থাকে না। কেউ না কেউ তো বিরোধীর জায়গা নেবে।
সেখানে যারা পোটেনশিয়াল মুখ যারা আছে, এখানে কিন্তু কোনো আমার পার্সোনাল অ্যাসেসমেন্ট এগুলোকে গুরুত্বই দিচ্ছি না। আচ্ছা। আমি কমপ্লিটলি ডিসপ্যাশনেটলি বলছি। মমতা বন্দ্যোপাধ্যায়, মোহাম্মদ সেলিম, শুভঙ্কর সরকার, কোনো তুলনা হবে? সুতরাং এখনো বিরোধী নেত্রী হিসেবে এককভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে এরকম কেউ অন্য দলে নেই। এটা হচ্ছে প্রতিপাদ্য, আর প্রতিপাদ্য থেকে আবার উপপাদ্য হয়, তো তারপরে আরো তার থেকে ডেরিভেশন হয়। এবার প্রশ্ন হলো, যদি তর্কের ক্ষেত্রে ধরে নিই ইয়েস শি ক্যান স্টেজ এ কাম ব্যাক, তখন প্রশ্ন আসবে কিভাবে তিনি সেটা সম্ভব করতে পারেন। এইখানেই রাজনীতি ক্রিকেটের মতো ইজ এ গেম অফ গ্লোরিয়াস আনসার্টেনটি। সেটা হচ্ছে আই ডোন্ট হ্যাভ টু সেট অ্যান এজেন্ডা, দ্য এজেন্ডা উইল বি সেট বাই দ্য আদার সাইড and I will be the beneficiary by default. এই মুহূর্তে দেখে মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় একদম অলমোস্ট ফিনিশড। যেভাবে সবাই দল ছেড়ে দিচ্ছে, অমুক ছেড়ে দিচ্ছে, এদের কথা বাদ দাও। আমার কথা হচ্ছে, আমি এই টার্ন কোটদের মানুষ বলেই মনে করি না। এদের মধ্যে অনেকের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক খুব ভালো। আচ্ছা। আগামী 3 বছর ধরে নিচ্ছি তাদের সঙ্গে আমার কোনো বাক্যালাপ হবে না। আপনি ধরে নিচ্ছেন? হ্যাঁ, তার কারণ হচ্ছে দে উইল নট লাইক টু ফেস মি। ঠিক আছে, আমার সামনে পড়লে তো আমি একদম কাপড় কেচে দেবো। কেননা আমি কালকেই একটা আমার নিজের এপিসোড করেছি যে বিশ্বাসঘাতকতা কত রকমের হয়, কেমন। আর ইতিহাস জানো তো, আলটিমেটলি কথাটা শুনতে খুব খারাপ লাগতে পারে টেম্পোরারিলি, কিন্তু সেটাই সত্য। হিস্ট্রি ডাজ নট রিমেম্বার থিভস, হিস্ট্রি রিমেম্বার্স ট্রেটার্স। পলাশির যুদ্ধে মির্জাফর যে কাজটা করেছিল সেটা মির্জাফরের পয়েন্ট অফ ভিউ থেকে may have been right and he was not alone. তার সঙ্গে জগৎ শেঠ, কৃষ্ণনগরে মহারাজ, ঠিক আছে, it was a very well hatched conspiracy of which Mirzafar was only a part. মনে রেখেছে ইতিহাসটাকে। পলাশির যুদ্ধ বললে আমরা বলি 1757 সালে ভারতবর্ষের স্বাধীনতার সূর্য নির্বাপিত হতো না যদি না মির্জাফরই করত। তো কাউকে যদি মির্জাফর বলি, পরবর্তীকালে আরো একটা লোকের নাম এই কংগ্রেসীরা বলতো, হিন্দি বলায় জয়চাঁদও একই কাজ করেছে। সো সেইটা রিমেম্বার্ড, কেমন, and thieves and dacoits are easily forgotten. সুতরাং আজকে ইতিহাসের যে দাঁড়িপাল্লায় আমরা মমতাকে রাখবো, এখন আমাদের হয়তো মনে হচ্ছে যে এই শালা এমন একটা দল করেছে যেখানে একটা নেতা কাউকে ছাড়েনি, না পয়সা নিতে ছাড়েনি, মার খাচ্ছে, ডিম খাচ্ছে, এইসব নানাবিধ খাচ্ছে। তো আজকের ছবিটা আজকের মতো 2026, আজকে কত তারিখ? 14ই জুন। তুমি 2027-এর 14 জুন আমার সঙ্গে কথা বলতে এসো, ছবিটা পাল্টেও যেতে পারে। আর যদি তোমার ইচ্ছা এবং আমি বেঁচে থাকি। নিশ্চয়ই বেঁচে থাকবে। না বলা যায় না, কেস খুব জটিল। হ্যাঁ, তো আমার বক্তব্য হচ্ছে ইট ইজ অ্যান ইভলভিং সিচুয়েশন। নো ডাউট। নেতা ছেড়ে যাওয়া মানে কিন্তু ক্যাডার ছেড়ে যাওয়া নয়। আরেকটা গ্লেয়ারিং এক্সাম্পল দিচ্ছি। সিপিআইএম এর বদ্ধ জলাশয়ে
দুজন খুব উদারবাদী যুবক ছিলেন। আচ্ছা। দুর্ভাগ্যক্রমে দুজনেই আজ প্রয়াত। একজনের নাম সাইফুদ্দিন চৌধুরী, আরেকজনের নাম সমীর পুততুণ্ড। সমীর পুততুণ্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় কি দক্ষিণ চব্বিশ পরগনায় দাদাগিরি করেছে, ও তো পুলিশকে নিয়ে। সমীরের অর্গানাইজেশনাল প্রাভেস ওয়াজ সাচ যে 24 পরগনার যে কোনো গ্রামের 4টে কমরেডের নাম গড়গড় গড়গড় করে বলে দেবে। মানে একদম গ্রাসরুটে গিয়ে মানে গ্রাসরুট। আচ্ছা। আবার ওর দাদাও আছে দলে, কেউ নাম শোনেনি কিন্তু, তো সেও ইকুয়ালি মানে সলিড অর্গানাইজার। আচ্ছা। আর সফিদা গেভে তাত্ত্বিক আবরণ, এবং সফিদার মতো লাভড শব্দটা বলছি, কমিউনিস্ট নেতা পশ্চিমবঙ্গে খুব কম হয়েছে। ইভেন দোজ হু আর ফোর্স টু স্যাক হিম, তাদেরকে যদি জিজ্ঞেস করো সাইফুদ্দিন চৌধুরী সম্পর্কে, তাদের চোখ ছলছল করে উঠবে। কিছু করতে পারলো কি? কিছু করতে পারলো না। আমাদের সুভাষ দাওদের খুব নাচালো, আমিও জয়েন করবো, এক দিল জ্যোতি বোস, হ্যাঁ খবরদার এসব উল্টো পাল্টা কাজ করবে না, ব্যাস হয়ে গেল ফুস। সুতরাং পলিটিক্স ইজ এ ভেরি ট্রিকি গেম, আনসার্টেনিটিতে ভর্তি। হ্যাঁ, এবার আমি বলছি যে মমতার কি অ্যাডভান্টেজটা বলে দিল। এখনো পর্যন্ত দের ইজ নো ওয়ান ইন হরাইজন হু ক্যান মানে হোল্ড এ ক্যান্ডেল বিফোর আর। এবার যদি তুমি অবজেক্টিভলি দেখো, তাহলে মমতা এখন এটা পরিষ্কার করে দিয়েছে আজকের ডেটে যে যদি সবাই ছেড়ে চলে যায়, ওই যে পথ কুকুর যেটা ওর বাড়িতে মাঝে মাঝে ঢুকে পড়ে কিছু খাদ্যের আশায়, সেও যদি বুঝতে পারে যে এই ক্ষমতাচ্যুত মহিলার বাড়িতে আর কিছু খাবার ভালো পাওয়া যাবে না, অন্য জায়গায় দেখি, তাতেও মমতা অভিষেককে ছাড়বে না। ঠিক আছে, আজকের তৃণমূলের যে বিদ্রোহ দেখছো, দ্যাট ইজ নট সো মাচ এগেইনস্ট মমতা বাট টোটালি এগেইনস্ট অভিষেক একদম, and the kind of politics that he unleashed through IPAC. এবার বক্তব্য হচ্ছে 1975 সালে ইন্দিরা গান্ধী যে হেরে গেছিলেন, মানে এমার্জেন্সি ঘোষণা করে 77-এ হারলেন, তার সবচেয়ে বড় কারণ ছিল ইন্দিরারও একটা অভিষেক ছিল, তার নাম ছিল সঞ্জয় গান্ধী। He became an extra constitutional authority to the extent, টেলিফোন তুলে, এই আইকে গুজরালের কথা বললাম, উনি ছিলেন তথ্য সম্প্রচার মন্ত্রী, বললেন মিস্টার গুজরাল ইউ হ্যাভ টু ডু দিস, বলে ফোন রেখে দিল, এবং তাকে সেটা করতে হতো, না করলে ছেড়ে দাও। তখন একটা বিরাট স্তাবকের দল যেমন ছিল, তেমনি সবাই প্রহর গুনছিল যে এই একটা কালকাযোগী, সে যা ইচ্ছে তাই করছে, মারুতি ইয়ে জমি দিল ওকে বংশীলাল, হরিয়ানার চিফ মিনিস্টার। ক্রমশ বোঝা গেল যে এই যে এমার্জেন্সির ক্যাবাল, মানে সঞ্জয়কে ঘিরে যারা, প্রত্যেকটা হচ্ছে এক একটা মানে হিস্ট্রিতে উইল বি ট্রিটেড অ্যাজ এ ভিলেন। আমি সবার নাম বলতে পারি, আমি এখন এখানে বলছি না। পশ্চিমবঙ্গেও মানে কংগ্রেস পার্টিতে লুম্পেনাইজেশনের সূত্রপাত ঘটিয়েছিল সঞ্জয় গান্ধী। আচ্ছা, আমাকে দুঃখ করে সিদ্ধার্থ শঙ্কর রায় এবং ওর সমগোত্রীয় নেতারা এই মাঝে মাঝে আর পার্সোনাল আড্ডায় বলতেন যে দেখো আমাদের পার্টিতে না গুন্ডা সবসময় ছিল, গুন্ডা থাকবে না আর পলিটিক্স হবে এটা ভেবো না। কিন্তু আমাদের সময় চেয়ারগুলোতে আমরা বসতাম,
আর গুন্ডারা পিসিসি অফিসের ধারে কাছে থাকতো, কিন্তু কারোর হিম্মত হতো না যে একটা সিঁড়ি বেয়ে ওঠে। আর আজকে সঞ্জয়ের কল্যাণে ওরাই চেয়ারগুলো বসে আছে, আর আমরা বাইরে হাওয়া খেয়ে বেড়াচ্ছি। সো দিস ওয়াজ দ্য ট্রান্সফরমেশন। এক্স্যাক্টলি সঞ্জয় গান্ধীর জায়গায় অভিষেককে বসিয়ে দাও, বসিয়ে দিলে একদম ছবিটা সেম হয়ে যাবে। তাই তো? এই কি নাম, পুষ্পা ইন জাহাঙ্গীর, ফলতা, শওকত ইন ক্যানিং, শাহজাহান, হ্যাঁ, সন্দেশখালী, বেছে বেছে যত মানে কি বলবো, ক্রিমিনাল শুধু না, একেবারে মানে অ্যান্টি সোশ্যাল, অ্যান্টি সোশ্যাল, ক্রিমিনাল অ্যান্ড স্কামব্যাগ, যাদেরকে দেখলে মানুষের থুতু দেওয়া উচিত, তারা তো 14 বছর রাজত্ব করেছে। এবং রাজত্ব কিভাবে পিঠে পুলি খাইয়ে করেছে সে তো আমরা জানি। এক্স্যাক্টলি, সেটা আমরা দেখেছি। তো আমি না, আই সি ইন অভিষেক এ পেল শ্যাডো অফ সঞ্জয় গান্ধী in his yesteryears. So I see in him একটা pale resemblance with সঞ্জয়। এবং এক্সট্রা কনস্টিটিউশনাল অথরিটি হওয়া মানে ইউ ক্রিয়েট একটা গ্রুপ অফ সাইকোফ্যান্স অ্যারাউন্ড ইউ, আর প্রকৃত দলের যারা কর্মী, যারা খেটেছে 98 সাল থেকে বা তারপরেও, দে ওয়েট ফর দেয়ার টার্ন, যে আসুক একটা, দেখবো তোর কত বড় মাতব্বর হয়েছিস। ঠিক আছে, ডোন্ট ফরগেট 77 সালে ইন্দিরা গান্ধী হেরে যাওয়ার পরে কংগ্রেস ফেসড এ স্প্লিট ইন 1979. You name any Congress leader, কেউ থাকেনি ইন্দিরার সঙ্গে। প্রথমে ব্রহ্মানন্দ রেড্ডির আন্ডারে কংগ্রেস হলো, কংগ্রেস আর্টস হলো দেবরাজ আর্টসের ইয়েতে। সো ইন্দিরা গান্ধী বিকেম এ ডার্টি ওয়ার্ড, সো ওয়াজ সঞ্জয় গান্ধী। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ফেসেস এ সিমিলার সিচুয়েশন। ঠিক আছে, 1979 সালে কংগ্রেস স্প্লিট হলো, সব তাবর নেতারা ইন্দিরার বিরুদ্ধে ক্যাম্পে চলে গেল। 1980 সালে ইন্দিরা কামস ব্যাক টু পাওয়ার। এই যে এসআইআর নিয়ে এত আপত্তির কারণটা কি? মমতা কি, মমতার চেয়ে ভালো পিপলস পালস কেউ বোঝে না, কিন্তু জেনে রেখো। ও কেন মানে এসআইআর এ বিউগল বাজার আগে থেকে হতে দেবো না, হতে দেবো না, হতে দেবো না গান গাইলো? ভোটার গুলো হাত থেকে চলে যাবে। ও জানে যে 14 বছরে যত জল ঢুকিয়েছি, তারা চলে গেলে আমরা হারবো, তারা চলে গেলে খেলাটা লেভেল প্লেইং গ্রাউন্ডে হয়ে যাবে। এখন খুব ওদের কান্না উঠছে যে 30 লক্ষ লোককে বাদ দিয়ে ভোট হয়েছে, মনে রাখবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমার যখন খুব রাগ হয় যখন ও জ্ঞান দেওয়া শুরু করে। অভিষেক, হ্যাঁ, কথায় কথা জ্ঞানও আবার দেয় যে আমরা 2,60,00,000 ভোট পেয়েছি, ভুলে যাবেন না আমরা 41% ভোট পেয়েছি। ঠিক এই কথাগুলো শুভেন্দু অধিকারী মুখে শুনতাম, যে আমাদের সঙ্গে টিএমসির ভোটের তারতম্য মাত্র 30 লাখ, 15 লাখ এদিকে এসে গেলেই তো খেলা শেষ। তো আমার কথা হচ্ছে যে, তো এখন তুই দেখ, এখন 2,60,00,000 গল্প কেউ শুনবে না। এখন তুই দেখ সিআইডিতে যাবি না ইডিতে যাবি না সিবিআইতে যাবি, অ্যান্ড ফেস পিপল সেইং দ্যাট আমাকে বলা হচ্ছে ইট ইজ ফর মি দ্যাট দ্য পার্টি ওয়েন্ট ডাউন। আমি, আমার সেই মরাল কারেজ আছে, আমি দায়িত্ব নিয়ে আমাকে যে পদ দেওয়া হয়েছে সেখান থেকে সরে দাঁড়ালো। দাঁড়াচ্ছে কি না, দাঁড়াচ্ছে না, উল্টে আরো গেঁটে পড়েছে। আজকেই একটা মমতার ক্লিপ দেখছিলাম কোনো একটা জায়গায়। মমতা তো এখন আর প্রেস কনফারেন্স করে না, ফেসবুক লাইভ করে, তোমাদের মতো হয়ে গেছে জেন জি। হ্যাঁ, একটা ফেসবুকে দেখলাম বলছে যে আপনারা মনে করছেন যে অভিষেককে তাড়িয়ে দিলেই আপনারা ফিরে আসবেন, আপনাদের আমার দরকার নেই। তার মানে কি?
অভিষেককে নিয়েই উনি থাকবেন। থাকবেন। নাও দ্য কোয়েশ্চেন, যেটা বলে আমি শেষ করে দেবো, সেটা হচ্ছে 1980 সালে ইন্দিরা গান্ধীর প্রত্যাবর্তনের রাস্তা পরিষ্কার করার কাজে ওই একই সঞ্জয় গান্ধী প্লেড দ্য মোস্ট ডিসাইসিভ রোল। সুতরাং রত্নাকর থেকে বাল্মীকি হওয়ার দৃষ্টান্তও আমাদের আছে আছে। আছে তো। এই আমাকে দেখে তোমার মনে হচ্ছে লোকটা খুব ভালো, কিন্তু আমি যে কত বড় দুর্বৃত্ত তুমি তো জানো না। ঠিক আছে, ঠিক একইভাবে দ্যাট ইজ অ্যান ইম্পন্ডারেবল। I cannot predict anything. I don't see in Abhishek even an iota of Sanjay Gandhi's organizational prowess. আর সঞ্জয় গান্ধীর লেভেলটা তো বুঝতে পারছো, ইন্দিরা গান্ধীর পুত্র, আর এখানে তো বেদের মেয়ে জ্যোৎস্নার ভাইপো। ওটা তো কোনো পরিচয় নয়। এখন এইটা এই সুব্রতদা থাকলে মমতা ব্যানার্জিকে যেভাবে ডেসক্রাইব করতো, অত নির্মম আর কাউকে দেখিনি। কখনো বলতো বেদের মেয়ে জ্যোৎস্না, কখনো বলতো পেছি পাগলি। সুব্রত মুখোপাধ্যায় এইভাবে বলতেন? এর চেয়েও খারাপ ভাবে বলতো। ও আমাকে সুব্রতদা বলেছিল, সুমন শোনো, তুমি যদি আনন্দবাজার পত্রিকার প্রথম পাতায় মমতার মায়ের পরপর 3 দিন ছবি ছাপাও, মমতা মাকে বাড়ি থেকে বার করে দেবে। আগে ওই ভুটান সীমান্ত থেকে অবধি সুন্দরবন পর্যন্ত একটাই ছবি মমতা, তারপরে দেখা গেল 1.5টা। The only person who was allowed to be on poster. আমি চিড়িয়াখানার বাইরে গিয়েও দেখেছি যে সিংহের শাবক হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়। যে একটা কথা আছে না, আপনার মহল্লা মে কুত্তা ভি শের হতা হ্যায়। নিজেকে ভাবে। এখনো কালীঘাটের যুবরাজ আদৌ আজকের ডেটে যদি ডায়মন্ড হারবারে ইলেকশন করে, ওর জামানতই থাকবে না। সঞ্জয় কিন্তু আমেঠি থেকে জিতে এসেছিল কেমন। সুতরাং স্কেল যদি বলো স্কেল, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় দলটাকে ত্যাগ করে অভিষেককে কোলে বসিয়ে আমার মনে হয় প্রথম ধাপে নিজের কবরে যাওয়ার রাস্তা প্রস্তুত করেছেন। তার মানে এটাও দাঁড়ায় যে এরপরে যদি তৃণমূলকে ফিরে দাঁড়াতে হয়, তাহলে আমরা একটা নতুন অবতারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে হবে। সেই অবতারে তিনি ধরাধামে আসবেন কিনা, সেই রকম কলজের জোর তার আছে কিনা। যে লোকটা দেখলাম ওই তার সিকিউরিটি ডাউনগ্রেড করে দিয়েছে বলে, যেটা তার প্রাপ্য সেটাই দিয়েছে, 6 গাড়ি বাউন্সার পরের দিনে নিযুক্ত করেছে। এই যে সেদিনকে দেখছিলে যে ওই ডিম থেরাপি তো ওকে দিয়ে শুরু হলো না, তার আগে সৌগতদাকে দিয়ে শুরু হয়েছে। সৌগতদাকে কম, সৌগত বাবুকে কম, ওনাকে অনেক বেশি। যাই হোক, অভিষেককে সেদিনকে ওই যে সাদা জামা পরা, তো ডিম নয়, তাকে তো মারতেও এসেছিল। সাদা জামা পরা ওই যে দশাশই চেহারার লোকগুলো কারা? নাইট ক্লাবের বাইরে দেখেছো বাউন্সার থাকে, হ্যাঁ, মদ খেয়ে বা কোনো বেল্লা পাড়া বেশি করলে গাড় ধরে বার করে দেয়, কিন্তু এদের হাতে তো অস্ত্র থাকে না। দেখতে পাচ্ছ এখন অভিষেক ট্রাভেল করলে ওরা কালো গাড়িতে কাঁচটা একটু নামিয়ে দিয়ে 4-6জন বাউন্সার, এদিকে দুজন, এদিকে দুটো হনুমানের মতো ঝুলছে, ওদিকে দুটো বাঁদরের মতো ঝুলছে। ঠিক আছে, এই যা রোয়াব না, সে পলিটিক্সের টেকার মাল নয়। ও বম্বে ডাইং ফাইং নয়, কিন্তু মফদলালও নয়। ও হচ্ছে বেলডাঙার গামছা। বেলডাঙা খুব প্রসিদ্ধ গামছার জন্য। তুমি যদি বহরমপুরে যাও NH-34, যখন দেখবে যে হাইওয়ে দুদিকে শুধু গামছা 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 গামছা, জেনে জানবে বেলডাঙায় প্রবেশ করেছ। এবং খুব ভালো গামছা। এবং
এখনো পর্যন্ত গামছা বাইরে আমি কিছু বলতে পারছি না। রেমান ফেমান তো অন্যদিকে চলে যাও, আর রিডান টেলার এসব আমি নামই নিচ্ছি না। কারণ গামছা থেকে ও মানে আমাদের ফুলি আর তাঁত হতে পারে কিনা সেটা দেখি। সেটার জন্য তো অপেক্ষা করতে হবে। সেই জন্য আমিও তোমার জন্য অপেক্ষা করব। আরেকটা প্রশ্ন আছে, 1998 সালে যখন তৃণমূল দলটা ফর্ম করেছিল তখন কি আপনার মনে হয়েছিল যে 34 বছরের সিপিআইএম সরকারকে এই দলটা ফেলে দেবে এবং 15 বছর পশ্চিমবঙ্গের বুকে রাজত্ব করবে? এই দলটা তো সিপিএম কে ফেলেনি। দ্য ট্র্যাজেডি ইজ দ্যাট লোকে হাফ ট্রুথকে ট্রুথ বলে বিশ্বাস করে। মমতা কোনোদিন ক্ষমতায় আসতো না, ইভেন উইথ সাচ এ ব্যাগেজ অফ সিপিআইএম, যদি না কংগ্রেস, এসইউসিআই, মাওইস্ট, সিপিআইএমএল, এরা সবাই মিলে, ইট ওয়াজ এ কোয়ালিশন অফ ফোর্সেস। ইট ওয়াজ নট মমতাজ ওন ক্যারিজমা দ্যাট ক্যারিড। তারপরে কি করলো, ক্ষমতায় এসে এই 3 মাস রেখে এক লাথি মেরে দিল কংগ্রেসকে। এই যে মানুষ ভূঁইয়া অবশেষে তৃণমূল দল ছেড়েছে বাঁচতে, সেই মানুষ ওয়াজ অ্যান ইরিগেশন মিনিস্টার ইন মমতাজ ফার্স্ট ক্যাবিনেট রিপ্রেজেন্টিং কংগ্রেস। ঠিক আছে, মমতা হচ্ছে তোমাকে যতক্ষণ প্রয়োজন ততক্ষণ তুই খুব ভালো, যেই প্রয়োজন মিটবে তোমাকে একদম ওই পিসি সরকারের ইন্দ্রজালের মতো ভ্যানিশ করে দেবে। সুতরাং 98 সালে মমতাকে দেখে মনে হয়নি যে কোনোদিন সিপিএম এর জমানাকে শেষ করতে পারে। 2011 সালেও সেটা ঘটেনি। কিন্তু আনফর্চুনেটলি মানুষ যেভাবে এটাকে প্রজেক্ট করে, যেহেতু শি ওয়াজ দ্য ফেস অফ দ্য অ্যান্টি সিপিএম মুভমেন্ট, সমস্ত ক্রেডিটটা ওকে দেয়, কংগ্রেসের নামকে উচ্চারণই করে না। কিন্তু কংগ্রেসের তখন পশ্চিমবঙ্গে 12 থেকে 15% ভোট ছিল। তুমি এই 12 থেকে 15% ভোটটা বাদ দিয়ে দাও, এবার মাপো তো সিপিএম মানে বামফ্রন্ট আর টিএমসির ভোট, দেখবে কে বেশি কে কম। তারপরে কি করলো, তারপরে মমতা মনে করলো সেই নজরুল লিখেছিলেন না, আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব। তো মমতা ক্ষমতায় এসে ভাবলো যে আমিও ভাই কোনো ক্ষত্রিয়কে বাংলার রাজনীতিতে থাকতে দেবো না, একেবারে বিরোধীদের কোতল করে একদম শেষ করে দেবো। করলো। তার মধ্যে থেকে বিজেপি হঠাৎ একটা ফোর্স হিসেবে হাজির হলো। এখন অনেকে বলে যে বিজেপিকে ঘাড়ে করে তো বাংলায় মমতাই এনেছে। প্রণবদা আমাকে কলকাতা টিভির একটা সাক্ষাৎকারে, সেটাও খুব ভাইরাল, বলছে আমি ওকে জীবনে ক্ষমা করতে পারবো না। পশ্চিমবঙ্গের মতো একটা কমিউনালি সেন্সিটিভ জায়গায়, যেখানে একসময় জানসাং হিন্দু মহাসভার যথেষ্ট প্রভাব ছিল, সেখানে বিজেপিকে নিয়ে আসা, আমি সব ক্ষমা করে দিতে পারি, তার এটা ক্ষমা করতে পারবো। একেবারেই তাই। এবং এখন টিভি খুললে কিংবা সংবাদপত্রে চোখ রাখলে আমরা দেখি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে খবর এবং তৃণমূল দলটার কি হতে চলেছে, কি হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মুহূর্তে কি স্টেটাস, সেই সমস্ত কিছু। সুমনবাবু আমাদের একটা ধারণা দিলেন যে কি হতে পারে তৃণমূল দলের, মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। হ্যাঁ, নিশ্চয়ই এই আলোচনা এখানে থামলো না, আলোচনা আরও আছে। তার কারণ সুমনবাবুর অভিজ্ঞতা ঝুলি অনেক বেশি গল্পে পরিপূর্ণ, এবং সেটা আমরা আবার একদিন শুনবো। সেদিনকে জানবো প্রণব বাবুর কথা, সেদিনকে জানবো বুদ্ধদেব ভট্টাচার্যের কথা, আরও অনেক অনেক কথা পলিটিক্স নিয়ে এবং পলিটিক্যাল জীবনের আরো অনেক কিছু। কিন্তু এই আড্ডা আমাদের চলবে, তার কারণ আরো অনেক গল্প জানবো, শুনবো আরো অনেক অভিজ্ঞতার কথা।
তাই আপনারা চোখ রাখুন আড্ডা স্টেশনে। আর আপনারা যারা আমাদের ভিডিও পছন্দ করছেন তারা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল। তার কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য কিন্তু ভীষণ রকম ইম্পর্ট্যান্ট। আর আপনাদের আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। চোখ রাখুন আড্ডা স্টেশনে। থ্যাংক ইউ।